এক নামকরা প্রকাশনীর মালিকের বাড়ির থেকে জাল 10 লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং তার জন্য সে জেলেও যায়। কিন্তু তার কিছুদিন পরেই সে খুন হয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে তাকে কেউ কেন কিভাবে খুন করতে পারে? এমনকি এক জ্যোতিষীও তাকে বলেছিল যে অমুক দিনে অমুক সময় তার খুন হবে। এটা কি করে সম্ভব? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প চিরহরিত প্রকাশনীতে খুন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, সব্যসাচী, সৌমিক, সঞ্জয়, অনুভব এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সদ্য ঘুম ভাঙা চোখে খবরের কাগজের পাতায় চোখ রেখেই চমকে উঠল অচু। প্রথম পাতার নিচে মোটা মোটা হরফে লেখা, প্রকাশকের বাড়ি থেকে 10 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। জাল টাকা উদ্ধারের খবর প্রায়ই কাগজে বের হয়। খবরগুলো মানে ক্রাইম জাতীয় ঘটনাগুলো আজকাল গা সওয়া হয়ে গেছে। অধিকাংশই পাঠক খবরগুলোতে চোখ বুলিয়ে অন্য খবরে চলে যায়। কিন্তু অজু পাশ কাটাতে পারল না। তার ধাক্কা খাবার দুটো কারণ। প্রথমত, অজু মানে অজেয় রায় একজন নামকরা লেখক। সামাজিক উপন্যাস ছাড়াও গোয়েন্দা কাহিনী নিয়ে তার অনেক লেখাই আছে। আর এই লেখাগুলোর উৎস তার বন্ধু নীল ব্যানার্জির কীর্তিকলাপের দলিল। চমকের দ্বিতীয় কারণ, অজুর অধিকাংশই গোয়েন্দা কাহিনীর প্রকাশক তথাগত গুপ্ত, চিরহরিত প্রকাশনার কর্ণধার। আর এই তথাগত দত্তগুপ্তের লকার থেকেই পাওয়া গেছে 10 লক্ষ টাকার জাল নোট। নোটগুলো সবই 1000 আর 500 টাকার। আসলে মানুষের বিপদে মানুষকে তো দাঁড়াতেই হয়, কিন্তু এমন একটা সংকট যেটা ভারত বিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে, মানে দেশের অর্থনীতিকে পঙ্গু করা, দেশকে দুর্বল করা। শ্রীমতী কর্তামশায়ের মুখের হাল দেখেই বুঝতে পারছিল যে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। দ্বিতীয়বারের চাটা এগিয়ে দিয়ে অজুর পাশে বসতে বসতে বলল, তোমার কি হয়েছে বলো তো? প্লটটা জমছে না, মুখটা এরকম ভার ভার কেন? মুখে কিছু না বলেই কাগজটা এগিয়ে দিয়ে বলল, এটাও পড়ে ফেলো। শ্রীমতী কিন্তু সেভাবে রিয়াক্ট করল না। পড়া শেষ করে কেবল বলল, কেসটা কিন্তু খুব খারাপ। ভারত বিরোধী আইনে ভদ্রলোক কিন্তু ফেঁসে যাবেন। তুমি একটু কম যাতায়াত করো। কথাটা খুব স্বার্থপরের মতো হলো নাকি? একটা লোক বিপদে পড়েছে, তার ওপর লোকটা আমার পাবলিশার। একটা সময় ছিল যখন কেউ আমার লেখা ছাপেনি, কিন্তু তথাগত দাশগুপ্ত সাহস করে একজন অনামী লেখকের লেখা ছাপিয়েছিলেন। এটা আমি ভুলে যাই কি করে বলো তো? আমি তোমায় বেইমান হতে বলছি না অজু, কিন্তু একবার ভেবে দেখো, যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো তো কোনো কালো টাকা নয়, হিসেব বহির্ভূত কোনো অ্যাকাউন্টের মানিও নয়। নোটগুলো জাল নোট। কারোর বাড়ি থেকে জাল নোট পাওয়া মানে সেটা একটা ক্রিমিনাল অফেন্স। এক্ষেত্রে তোমার দফতর যদি কোনো মন্ত্রী হতেন বা কোনো উচ্চ পর্যায়ের আমলাও হতেন, তাও ছাড় পেতেন না। বাড়িতে অস্ত্র রাখার মতো এটাও বিপজ্জনক হিসেবেই ট্রিট করা হবে। এর জল কিন্তু অনেক দূর গড়াবে। তুমি যদি এমন আদিক্ষেতা করে বন্ধুর বিপদে ঝাঁপাতে যাও, পরিণামটা কি হতে পারে বুঝতে পেরেছ? শ্রীমতীর কথাগুলো যে অত্যন্ত খাঁটি এবং যুক্তিসম্মত সেটা মনে মনে অস্বীকার করতে পারল না অজু। সিগারেটে ঘন ঘন টান দিতে দিতে হালছাড়া ভঙ্গিতে জিজ্ঞাসা করল, তাহলে তুমিই বলো, এখন আমার কি করা উচিত? শ্রীমতী কয়েক মিনিট কিছু একটা ভেবে নিল। তারপর বলল, দত্তগুপ্তবাবু নিশ্চয়ই এখন পুলিশ কাস্টাডিতে। ঘটনাটা ঘটেছে গতকাল। দাঁড়াও, কাগজ আর কি বলছে দেখি। আজ সকালে কোর্টে তোলা হবে, তারপর হয় জেলে, না হয় পুলিশ কাস্টাডিতে। আমার তো মনে হয় এইসব কেসে পুলিশ কাস্টাডি বরাদ্দ। হ্যাঁ, পুলিশের ঠ্যাঙানি না খেলে তো ওর আসল কথা বেরোবেও না। তুমি ভাবতে পারছো জেরায় না বেরোলে কি ধরনের ঠ্যাঙানি জোটে কপালে? লোকটার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। এই বয়সে মারধর খাওয়া। এতদিন তো নীল ঠাকুরপোর সঙ্গে মেলামেশা করেছে। নিজের মুরদ না হলেও অনেক চোর ডাকাত খুনিও দেখেছো, তাদের নিয়ে গল্পও লিখেছো। নিশ্চয়ই এটুকু তো বিশ্বাস করো যে অপরাধীর শাস্তি হওয়া উচিত।
নিশ্চয়ই, কিন্তু তার আগে এটা তো জানা দরকার যে দত্তগুপ্ত সত্যি অপরাধী কিনা। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, আজ তোমার কলেজ যাওয়ার নেই, নীল ঠাকুরপোকে একটা ফোন করে ওর কাছেই যাও। ও নিশ্চয়ই কিছু একটা তোমায় বুদ্ধি দেবে। দি আইডিয়া। বলে অজু ওর মোবাইল টিপে নীলকে ধরল। কোথাও বেরোসনি? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি সকালেই পড়েছি, তখনই তোর কথাটা মনে হয়েছিল। তুই কি খুব চিন্তিত? চিন্তা হবে না, যতই হোক আমার পাবলিশার বলে কথা। ভদ্রলোক ছিলেন, খুব একেবারে দিল খোলা মানুষ। ওর জীবনে অনেক কথাই উনি বলতেন। প্রায় সম্বলহীন অবস্থা থেকে নিজের চেষ্টায় অনেক দূর এগিয়ে এসেছেন। কিন্তু অজু, সহায় সম্বলহীন অবস্থা থেকে অনেকেই অনেক ওপরে ওঠেন। আইনের চোখে কিন্তু সেগুলো কোনো অপরাধ নয়। কিন্তু দত্তগুপ্ত বাবু তো একটা ভয়ানক কেসে আটকে গেছেন, 10 লক্ষ টাকা জাল নোট। আচ্ছা নীল, এমন কি হতে পারে না ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে? পারে না কেন? নিশ্চয়ই পারে, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। দত্তগুপ্ত বাবু সম্বন্ধে তো তুই বললি তুই অনেক কিছুই জানিস। তা বেশ কিছুটা জানি বই কি, তবে ওনার ব্যবসার ডিটেলস আমি ঠিক দিতে পারবো না। কারণ আমি ওর যত বড় বন্ধু হই না কেন, উনি কখনোই ওর ব্যবসার লাভ বা লোকসানের খতিয়ান আমায় দেবেন না। 100 বার দেবেন না, কেউই দেয় না। কিন্তু একজন লোক সম্বন্ধে একটা মিনিমাম আইডিয়া থেকে তোর কি একবারও মনে হয়েছে যে দত্তগুপ্ত বাবুর সঙ্গে কোনো অ্যান্টি সোশ্যাল গ্রুপের যোগাযোগ আছে? তার মধ্যে নোট জাল করা চক্রও তো থাকতে পারে। তোকে আগেই বলেছি, দত্তগুপ্ত বাবুর সঙ্গে আমার প্রধানত আলোচনা হতো ওর পরিবার, বাড়ি, আত্মীয় স্বজন, উনি কোথা থেকে এসেছেন, কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, এই সব। কিন্তু কখনোই কোনো অ্যান্টি সোশ্যালের সঙ্গে সঙ্গত আছে ভুলক্রমে ওই কথা শুনিনি। নয় না, 2 কাপ চা আর অমলেট। দেরি করিস না। হুজু, আর কিছু খাবি? না। আচ্ছা, তুই ঠিক কী চাস? চাই মানে, আমার ধারণা বলে তথাগত দত্তগুপ্ত এরকম কাজ করতেই পারেন না। আর যদিও করেন, উনি একজন ঝানু ব্যবসাদার। জাল নোট উনি ওইভাবে বাড়ির লকারে রেখে দিতেন না। অজুব, এগুলো কিন্তু কোনো যুক্তি নয়। লোকে এখন অনেক শেয়ানা হয়ে গেছে। যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তারা চট করে ব্যাংকের লকারে জালি নোট ঢোকাবে না। ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া নোটও নয়। ইনকাম ট্যাক্স অফিসাররা প্রথমেই এই সব জায়গায় রেড করে, তারপর বাড়ি। আমি ভদ্রলোক সম্বন্ধে ডিটেলস জানতে চাই, ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন। আমি যতটুকু জানি বলতে পারি। তার আগে একবার জানাটা দরকার যে লোকটার বর্তমান অবস্থাটা কোথায়। দাঁড়া, একবার তালুকদারকে ফোন করি। তালুকদারকে পাওয়া গেল। কি ব্যাপার ব্যানার্জি সাহেব, হঠাৎ এই অধমের খোঁজ কেন? নিজেকে এত অধম টধম বলছেন কেন? শুনতে ভালো লাগে না। হ্যাঁ, যা বলছিলাম, আজ সকালের কাগজটা দেখেছেন? কোন কাগজ? যেটা সবচেয়ে বেশি চলে, আপনিও পড়েন। বুঝেছি, দৈনিক সত্যবার্তা। হ্যাঁ, পড়েছি। তা কোন খবরটা আপনাকে নাড়া দিল? প্রথম পাতার একেবারে শেষ বাদিকের ফার্স্ট কলামে। বুঝেছি, জালি নোট সমেত প্রকাশক ধরা পড়েছেন। আমি মাইরি বুঝতে পারি না, চিরহরিত পাবলিকেশনটা একেবারে গোটা পাটের দোকান নয়, ভালোই ব্যবসা বাণিজ্য করে, নামি দামি সব লেখকের বই ছাপাই। হ্যাঁ, আমার বন্ধু অজয় রায়ের বইও তো ওখান থেকেই ছাপানো হয়। আপনার অ্যাজাম্পশন একেবারে টু দ্য পয়েন্ট, রাইট। তো প্রকাশক ভদ্রলোকটির বর্তমান অবস্থানটা কোথায়? সম্ভবত এখনো কোর্টে। এরপর? কেসটা খুব একটা ভালো নয়। আপাতত মিনিমাম 10 কি 15 দিন পুলিশের দরবারে পাঠিয়ে দেব। চট করে বেল পাবেও না। এসব কেসে কোনো একজন মাতব্বর থাকে না, নানান রকম ক্রিমিনালদের চক্র। অবশ্য একটা বড় মাথা অন্তরালে নিশ্চয়ই থাকবে। তা ব্যানার্জি বাবু, হঠাৎ এই কেস নিয়ে আপনার মাথা ঘামাবার কারণ? এখানে তো কোনো খুন খারাপের ঘটনা ঘটেনি। পাবলিশার মশাইকে আপনার কোনো পুরনো ক্লায়েন্ট নাকি? নীল পাশ কাটাতে চাইল, বলল, না না, সেসব কিছুই না। তাছাড়া এসব ব্যাপারে তো আমার করণীয় কিছুই নেই। তবে আমার বন্ধু অজুর দৃঢ় বিশ্বাস
যে প্রকাশক ভদ্রলোক এই ধরনের কাজ করতেই পারেন না। ওপাশ থেকে তালুকদার হাসলেন, তারপর বললেন, আপনার বন্ধুকে বলুন এসব ব্যাপারে নিজেকে যেন বেশি জড়িয়ে না ফেলে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অনেকদিন তককে তককে থেকে তারপর ফাঁদ পেতে কালপ্রিটকে ধরে। এত সহজে ছাড়া পাবার কেস নয়। তার উপর আবার ওই প্রায় ধরুন 10 লক্ষ টাকার হাতে নাতে জালি নোট। অধিকাংশই আসে বাংলাদেশ কিংবা নেপাল থেকে। এই তো কিছুদিন আগে কাগজে দেখলাম যে নিউ মার্কেটে জাল নোটের একেবারে টাকশাল। ঠিক আছে, এমনও তো হতে পারে যে ভদ্রলোককে ফাঁসানো হয়েছে। কয়েকদিন আগে এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে হত্যা করার জন্য হাতে নাতে ধরা পড়লেন। ভদ্রলোক কোর্টে উঠে বললেন তাকে মেয়ের বাড়ির লোকেরা ফাঁসানোর জন্য খুনটা তাঁর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এবং লোকটার উকিলও সেই রাস্তায় লড়া শুরু করলে। এই ফাঁসানো শব্দটা আজকাল বেশ চালু হয়েছে। আপনার যুক্তি মানছি, আজকাল অনেকেই এই ফাঁসানোর শব্দের উপরে টাকার খেলা খেলছে। অনেক সময় কেস জিতেও বেরিয়ে যাচ্ছে। তবুও আমাকে খোঁজ খবর নিতে বলছেন। আপনি বলছেন যখন তখন খোঁজ খবর নিশ্চয়ই নেব। তবে আপনার যদি সামান্যতম মনে হয় আসামি নিরপরাধ, আপনার গুণে ঘাট নেই, একটু নড়াচড়া করে দেখতে পারেন। আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করব। ঠিক আছে বিকাশবাবু, আপনার এইটুকু আশ্বাসই যথেষ্ট। আবার দেখা হবে। ফোনটা কাটার পর নীল অজুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর বলল, সত্যিই তুই নাড়াচাড়া করতে বলছিস? যদি না তোর বিপদে জড়িয়ে পড়ার এতটুকু সম্ভাবনা থাকে। এবার নীলের হাসার পালা। হাসতে হাসতে বলল, নীল ব্যানার্জির সঙ্গে তোর ইদানিং দেখা সাক্ষাৎ কম হতে পারে, কিন্তু বিপদে জড়িয়ে পড়ার ভয়ে নীল ব্যানার্জি কোনো রকম প্রবলেম থেকে সরে এসেছে, এটা বোধহয় অতি বড় শত্রুও বলবে না। আরে বাবা, সে কথা কি আমি জানি না? সেই জন্যই তো তোর কাছে আসা। প্রথমে তুই এসে একটা কথা বলেছিস, দত্তগুপ্তকে কেউ ফাঁসিয়ে দিতে পারে। মুখে বললে হবে না, এবং তালুকদার বাবুর মতো হেসেও উড়িয়ে দেব না। তবে প্রমাণ ছাড়া কোনোভাবেই বিপদের জট কাটিয়ে বেরোনো যাবে না। আর সত্যিই যদি তোর দত্তগুপ্তবাবু নির্দোষ হন, তুই তো জানিস আমি হাল ছাড়ব না। তবে তার আগে আমি পুরো কেস হিস্ট্রিটা একবার জানতে চাইছি। আমি ওদের অনেক কিছুই জানি, যা জানি তোকে সব জানাবো। আসলে কি জানিস, 10 জন খুনি প্রমাণের অভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আমাদের আইনকে দেখাতে হবে যেন বিনা অপরাধে একজন নিরীহ লোক আইনের শাস্তি না পায়। সে তো 100 ভাগই সত্যি। এবার তুই কোনো রাগঢাক না করে গোড়া থেকে সবকিছু খুলে বল। একান্ত বোঝার অসুবিধা না হলে আমি তোকে ডিস্টার্ব করব না। অজু শুরু করবার আগেই দীপু এসে হাজির। ওকে দেখে নীলের ছোট্ট মন্তব্য, নবাব তেজচন্দ্র এসে গেছেন। আর কি, চুপচাপ বসে পড়ো। সোফায় বসতে বসতে দীপু বলল, গুরু, তোমার কাছ থেকে তো এ ধরনের ভুল আমি আশা করিনি। ভুল মানুষ মাত্রই করে, তো আমার ভুলটা কি? নবাব তেজচন্দ্র হয় না। তুমি কি পণ্ডিত রবিশঙ্করকে ওস্তাদ রবিশঙ্কর বলতে পারো? তেমনই নবাব তেজচন্দ্র না বলে যদি মহারাজা তেজচন্দ্র বলতে, কি অজুতা, তুমি তো লেখক, তুমি কিছু বলো। অজু কিছু বলার আগেই নীল বলল, মিস্টেক। এখন তুই চুপ করে বস। অজু আমাদের একটা গল্প শোনাবে, রিয়েল লাইফ স্টোরি। বল অজু। না নীল, এটা গল্প নয়। একটা লোক বিপদে পড়েছে, তাকে আমার খারাপ লোক বলে একদম মনে হয়নি, অথচ সে লোকটা জাল নোটের চক্করে ফেসে গেছে। ও, তুমি তোমার সেই প্রকাশক বন্ধুর কথা বলছো? বলো শুনি। তথাগত দত্তগুপ্তর মুখ থেকেই শোনা। ওর ছেলেবেলাটা কেটেছে নিতান্তই দরিদ্র অবস্থায়। মামার বাড়িতে হেলাফেলায় মানুষ, কোনো রকমে স্কুলের গণ্ডি কাটিয়ে ওকে জীবিকার সন্ধানে নেমে পড়তে হয়েছিল। লোকটার এখন বয়স কতই বা হবে, ওই 60-এর মধ্যে। বয়সটা এই কারণে বললাম, আজ থেকে 40-45 বছর আগে চাকরির ক্রাইসিস থাকলেও এখনকার মতো প্রকট ছিল না। একটা জুতোর দোকানে সেলসম্যানের চাকরি পেয়ে গিয়েছিলেন। বছরখানেক পর মামার আশ্রয় ছেড়ে একমাত্র বোন শিখাকে নিয়ে উঠেছিলেন পিসিমার বাড়ি। ওঠার কারণ ছিল, হঠাৎই ওই সিভিয়ার হার্ট অ্যাটাকে পিসেমশাই মারা যান এবং পিসিমা একা হয়ে পড়েন। ওর কোনো ছেলে মেয়ে
না থাকায় তথাগতবাবু আর শিখাদেবীকে নিজের কাছে নিয়ে আসেন। আর এখন থেকেই, বা বলা ভালো ওইখান থেকেই জীবনের মোড় ঘোরে তথাগতবাবুর। পিসেমশাইয়ের ছিল বইয়ের দোকান। গল্পের বই এবং নাটকের বই বিক্রি করার মাঝে উনি নিজের একটা পাবলিকেশন খুলেছিলেন, কয়েকটা বইও প্রকাশ করেছিলেন। পাবলিকেশনের ব্যাপারে তথাগতবাবুর কোনো অভিজ্ঞতাই ছিল না। তবুও জুতোর দোকানে সামান্য চাকরি ছেড়ে উনি পিসেমশাইয়ের দোকানের হাল ধরেছিলেন এবং ঘোরাঘুরি করে পাবলিকেশনের কাজটাও পুরোদস্তুর শুরু করে দিলেন। মাঝপথে ছেড়ে দেওয়া লেখাপড়াটা আবার শুরু করে দিয়েছিলেন ওর বোন শিখা দত্তগুপ্ত। সব ঠিকঠাকই চলছিল, মাঝে একটা ঘটনা ঘটে। আমার মনে হয় এই তথ্যটুকু জানা থাকলে তোর সুবিধা হবে, হয়তো কাজেও লাগতে পারে। তথাগতবাবু যখন ব্যবসা বাড়াতে ব্যস্ত, সেই সময়ে ব্রহ্মানন্দ সাধু নামে একজন ভদ্রলোকের সঙ্গে ওর আলাপ হয়। দত্তগুপ্তবাবুর মুখে শোনা এই ভদ্রলোক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন বনগা বর্ডার পার হয়ে, প্রায় ওই বিরক্ত হস্তে। এখানে এসে ওঠেন এক তুতো ভাইয়ের বাড়ি। অবশ্য এই ভাই নাকি কয়েক মাস আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তাই বিধবা পত্নী দীপিতা সেনের সঙ্গে নাকি ওই ব্রহ্মানন্দ সাধুর বাংলাদেশে আলাপ ছিল, সেই সুবাদেই এখানে ওই ট্যাক্স পাওয়া। অজু দয়া তো নাকি নাকি করছো কেন? আলাপ মানে কি প্রেম টেম ছিল? দেওয়ার বৌদির প্রেম বেশ জমজমাটি হয়। দীপুর বয়স কম, যেখানে সেখানে রোম্যান্স খোঁজা এই বয়সে ধর্ম। তবে পরবর্তী ঘটনা থেকে আমার যতদূর মনে হয় এই দেওর বৌদির মধ্যে সেরকম লাভ কোনো একটা ছিল না মনে। তোর এই কাহিনীর মধ্যে দেওর বৌদির কি খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে? দেওর বৌদিকে একেবারে উড়িয়ে দিতে পারছি না, কারণটা বলছি। চিরহরিত পাবলিকেশনের আগে নাম ছিল বাসন্তী পুস্তকালয়। তথাগতবাবুর পিসিমার নামে স্বামী মারা যাওয়ার পর পিসিমা ব্যবসা থেকে সরে যান। তথাগতবাবু পাবলিকেশন দেখা শুরু করেন। এই সময় থেকেই তথাগতবাবুর সঙ্গে আমার আলাপ। লেখার কথা বলতেই উনি আমার লেখা ছাপাতে রাজি হন, কারণ ওরা একটা বড় স্কিম তৈরি করেছিলেন। ওরা ওরা কারা? ওই ব্রহ্মানন্দ সাধু, তথাগত দত্তগুপ্তর আর দীপিকা সেন। তখনই নতুন প্রতিষ্ঠানের জন্ম। ওই বাসন্তী পুস্তকালয়কে পাশে রেখে দিয়ে চিরাহরিতের যাত্রা শুরু হয়। কিন্তু মজা অথবা ট্র্যাজেডি যাই বলিস না কেন, শেষ পর্যন্ত চিরহরিতের মালিক হলেন দুজন, তথাগত দত্তগুপ্ত এবং দীপিতা। আর ব্রহ্মানন্দবাবু? আউট। ওর নাকি অংশীদার হওয়ার যোগ্যতা ছিল না, অর্থাৎ উনি তো একেবারে ভাড়ে মা ভবানী। ব্রহ্মানন্দবাবুর কেসটা তো বোঝা গেল, ওর কোনো টাকার জোর ছিল না। কিন্তু ওয়ার অ্যাবাউটস বাসন্তী দেবী? অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান তো ওরই বা ওর মৃত স্বামীর। এখানেই মহা গ্যারাকল, বুঝলি তো? তার কারণটা হচ্ছে যে ব্যাপারটা যে বাসন্তী পুস্তকালয় ক্রমশ ডেড হয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই পরপর কয়েকটা ঘটনা ঘটেছিল। হঠাৎই পিসিমার মৃত্যু, তথাগতবাবুর পুরোপুরি মালিকানা প্রাপ্তি, চিরহরিতের জন্ম এবং জয়েন্ট মালিকানা। সমাপতন বলছিস? সত্যি সমাপতন নাকি অন্য কিছু আছে? যদিও আমি তখন নিয়মিত ওখানে যাতায়াত করছি, কিন্তু মালিকানার হাত বদল কেন হলো এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথার কারণ ছিল না। একদিন দুপুরে, আমার সেদিন ক্লাস অফ ছিল, চিরহরিতের গিয়ে দেখি দোকান বন্ধ, শাটারে একটা নোটিশ টাঙানো, বাসন্তী পুস্তকালয়ের মালকিন বাসন্তী দেবী প্রয়াণের দোকান বন্ধ। মহিলার কি খুব বয়স হয়েছিল? না, তথাগতবাবুর হিসেব 50-এর মধ্যে বয়স ছিল। কারণটা কি? হার্ট অ্যাটাক? না, উনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। হোয়াট? হ্যাঁ, অকালে স্বামী মারা যাওয়ার দরুন উনি ঠাকুর দেবতা পূজা আচ্ছা নিয়ে থাকতেন। একদিন সন্ধেবেলা পুজো করার সময় হঠাৎ প্রদীপের আগুন লেগে যায় এবং তারপরই ওর শাড়িতে আগুন লেগে, তাতেই। কোনো ইনভেস্টিগেশন হয়নি? দত্তগুপ্তবাবু কি বলছেন? পিওর অ্যাক্সিডেন্ট। সকাল থেকে উপোস করে একটা ঘোরের মধ্যে ছিলেন, দুর্বল শরীর, আগুন নেভাবার অবকাশ পাননি। বাড়িতে আর কেউ ছিলেন না? তথাগতবাবু ছিলেন দোকানে, আর শিখাদেবী টিউশন পড়াতে গিয়েছিলেন। কতদিন আগের কথা? বছর 24-25 তো হবেই। বেশ, তারপর? প্রেম এবং ধোঁয়াশা। তার মানে? নামটা ব্রহ্মানন্দ সাধু হলেও উনি কোনোভাবেই ওই কৌপিনধারী সাধু ছিলেন না।
আর ব্রহ্মের আনন্দে কখনোই লীন হতে দেখিনি, বরং ওর বেশ হাত টানে রোগ ছিল। দত্তগুপ্ত আর ওই দীপিতা দেবীর অনুযোগে ক্রমে উনি নাকি ক্যাশ সরাতেন এবং বেশি মাত্রায় ওই মদ্যাসক্ত হয়ে পড়েছিলেন। সেটা কি এই কারবারে না থাকতে পেরে? হতে পারে, তবে মদের নেশাটা ওর আগে থেকেই ছিল, সম্ভবত কোনো বিরহজনিত কারণে। এবার প্রেমের ব্যাপারটা বল। দীপিতা দেবীর হাবভাবে প্রথমটা কিছুই বুঝতে পারিনি। আমার প্রথম দিকে সন্দেহ হয়েছিল হয়তো বৌদি ঠাকুরপোর মধ্যে কোনো একটা গোপন আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। ক্যাশে টাকা শর্ট পড়লে ক্ষোভের প্রকাশ ঘটত তথাগতর বাবুর মধ্যে, আর ব্যাপারটা যেন কিছুই নয়, এবং এইভাবেই দীপিতা হালকাভাবে ওই উড়িয়ে দিতেন সব কিছু। কিন্তু দুটো ঘটনায় আমার ধারণাটা পাল্টে গিয়েছিল। শিখাকে জানতাম লেখাপড়া ছাড়া অন্য কোনো কিছুতেই তার তেমন উৎসাহ ছিল না। ব্যবসার ব্যাপারে কোনোদিনও সে মাথা ঘামাতো না। অনেকদিন দত্তগুপ্ত আমাকেই বলেছিল একজন ভালো পাত্র পেলে জানাতে। শিখা মেয়েটা ছিল নম্র, শান্ত আর খুবই সুন্দরী, আর তার উপর গ্র্যাজুয়েশন করে MA পড়ার ধান্দা করছিল। কিন্তু সেই মেয়ে যে... ব্রহ্মানন্দের গলায় মালা দিয়েছে, এই তো? তুই ঠিকই ধরেছিস। সেদিন তো সাধুদের বাড়িতে একেবারে তুলকালাম। আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল দত্তগুপ্ত। দত্তগুপ্তর ফোঁসফোঁসানি আর তর্জন গর্জন ছাড়া আর কিছু করার ছিল না। সে রাত্রে নবদম্পতিকে আশীর্বাদ তো করেননি, উল্টে শিখাকে বলে এসেছিলেন যে আর যেন কোনোদিনও দত্তগুপ্তের বাড়িতে পা না দেয়। আমি ভেবেছিলাম শিখা মুখ বুঝিয়ে একেবারে সব শুনে যাবে, কিন্তু বদলে যে কথাটা তার দাদাকে শুনিয়েছিল সেটা যথেষ্টই অন্যরকম লেগেছিল। কথাটা কি? শিখা বলেছিল আমি সাবালিকা, নিজের ইচ্ছে মতো বিয়ে করেছি, মেনে নিতে পারছো না বলার কিছু নেই, তবে আমার ভাগের অংশটা আমাকে বুঝিয়ে দাও। খুব তাড়াতাড়ি রেগে গিয়ে দত্তগুপ্ত বলেছিলেন তোর অংশ মানে? কিসের অংশ? নববধূর ঠোঁটের কোণে সেই বিদ্রূপের হাসি আমার চোখে এখনো লেগে আছে। কটাক্ষপাত করে শিখা বলেছিল সাপ বা অজগর কিছু একটা বেরিয়ে পড়বে, সামলাতে পারবে তো? এ কথার মানে জিজ্ঞাসা করিসনি? না, সময় পাইনি, এবং আমার সমস্ত ভাবনাকে ওলটপালট করে দিয়ে অমূল পরিবর্তনের ব্যাপারটা জানা গেল ঠিক 1 মাস পর। দীপিতাকে বিয়ে করেছেন স্বয়ং তথাগত দত্তগুপ্ত। অর্থাৎ তোমার দুদিকের ভোজটা বেশ ভালোই হয়েছিল। তোর পাগল, ভোজ কোথায়? শুরু হলো দক্ষযজ্ঞ। দীপিতাকে বিয়ে করার পর ঠিক 15 দিনের মাথায় সাধুদের বাড়ি দত্তগুপ্তের উকিল ছিল, তার চিঠি এলো এবং স্পষ্ট ভাষায় লেখা ছিল যে চিরহরিত প্রকাশনার সঙ্গে ব্রহ্মানন্দ সাধুর কোনো সম্পর্ক নেই, এই কোম্পানিতে তার কোনো লগ্নি কারণ নেই। চিরহরিতের একছত্র মালিক শ্রী তথাগত গুপ্ত এবং তার স্ত্রী শ্রীমতী দীপিতা দত্তগুপ্ত। তারপর 2-1 বার যতদূর শুনেছি যে চিঠি চালাচালি হয়েছিল, তবে জুত করতে পারেনি ব্রহ্মানন্দ সাধু। এখন ব্রহ্মানন্দবাবুর অবস্থান বা শিখাদেবীর হুঁশিয়ারি? যতদূর আমার মনে আছে ওই ব্রহ্মানন্দবাবু অন্য কিছু একটা বিজনেস শুরু করেছিলেন, আর কলকাতায় এসে উনি ওই বাদুর বাগান অঞ্চলে একটা দোতলা বাড়ি কিনেছিলেন। কিন্তু কার টাকায় কিনেছিলেন সেটা আমি জানি না। প্র্যাকটিক্যালি তখন ওই ব্রহ্মানন্দবাবুর হাতে তেমন টাকা ছিল না। যাই হোক, উনি সম্ভবত সেখানেই এখন থাকেন। এছাড়া আর কিছু? না, দত্তগুপ্তর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। লেখক আর পাবলিশারের মধ্যে যেটা থাকা উচিত, ওই ব্রহ্মানন্দবাবু সম্পর্কে আমি আর কোনো খোঁজ খবর নিইনি। তবে এরপর যে একটা তবে না থাকলে কাহিনী এগোবে কি করে? তবেটা কি? তবেটা হচ্ছে কোনো এক দুর্বেদ্য কারণ ওই বিয়ের 6 মাসের মধ্যে শিখা কোথায় যেন চলে যায়। আজ পর্যন্ত কেউ তার সন্ধান পায়নি। ওদের একমাত্র মেয়ে ওই বাড়িতে ওই ওই মনামাসি নামে একজন আয়ার কাছে মানুষ হয়। মনামাসি মারা গেলে সে চলে যায় একেবারে মামা মামির কাছে। পড়াশোনা মামা বাড়ি থেকেই করে, বর্তমানে মামা বাড়ি তার ঠিকানা। নিজের বাড়ি ছেড়ে কেন? বিতানের সঙ্গে আমার কোনো আলাপ নেই, জিজ্ঞেস করা হয়নি। তবে আমার যদ্দূর ধারণা ওই ব্রহ্মানন্দ সাধু খুবই অপদার্থ লোক, কোনো ব্যবসায় ঠিকমতো করে উঠতে পারেননি, বাজারে তার দেনা অনেক। বিতানের মামা বাড়ি থাকা নিয়ে মামা মামি কোনো রিয়াক্ট করেননি? রিয়াক্ট কী করবে? একটা মানুষকে সব কিছু দেয় না। বিয়ের প্রায় 5-6 বছর পরও দত্তগুপ্তের একটি ছেলে হয়। ছেলেটি প্রথমে নর্মালি ছিল, কিন্তু হঠাৎ খেলাধুলা করতে গিয়ে ঘাড়ে আর একেবারে কোমরে প্রচণ্ড আঘাত পায়। তারপর থেকে সে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি
মানে একটু ডিস্টার্বড, এবং এখন বয়স বাড়লে তার মনের বয়স 5-এর বেশি নয়। নীল আর দীপু কোনো কথা বলল না। শেষ কথাটাও বলল অজু। এখানেই শেষ নয়, পাহাড়ে বেড়াতে গিয়ে প্রায় 15 ফিট নিচে গড়িয়ে পড়েছিলেন দীপিতা দেবী। উনি এখন গৃহবন্দী, সঙ্গী হুইল চেয়ার। বোধহয় সেই কারণেই বিতানের থাকাটা নিয়ে কারোর কোনো আপত্তি হয়নি। নীরবে কিছুটা সময় কেটে যাওয়ার পর দীপু বলল, তুমি ঠিক কথাই বলছো অজুদা। কোনো মানুষই এক জীবনে সব কিছু পেতে পারে না। কেউ হয়তো টাকা পেয়েছে, সংসার পায়নি, স্ত্রী পেয়েছে, সন্তান পায়নি। আবার কেউ টাকা পেয়েছে, স্ত্রী পেয়েছে, পুত্র পেয়েছে, কিন্তু শান্তি পায়নি। কি বলো নীলদা, ঠিক বলিনি? নীল ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যেমন কেউ কেউ দেখবি শরীর পেয়েছে, স্বাস্থ্য পেয়েছে, কিন্তু বুদ্ধির অল্প ছায়া পেয়েছে, কিন্তু ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে শেখেনি, তাই না? দীপু আর কথা পারল না। নয়না পরের চা পর্ব সাজিয়ে দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে অজু বলল, এরপরও মানে এই সাংসারিক শূন্যতার পর একটা লোক কেন এবং কি করে জাল নোটের কারবার করবে বা তার পেছনে ছুটে বেড়াবে বলতো? দত্তগুপ্তর যা টাকা আছে ওর কোথাও কোনো অভাব নেই। প্রায় 60-এর কোঠার একটা মানুষ, যার সংসারটা শূন্য, যে কোনো দিন তার ছেলেও মানে মরে যেতে পারে, আর স্ত্রীরে নীল এটা হয় না, আর সেই হ্যান ত্যান কারণেই তার কাছে আসা। বা মানে কি বলবো, দেখ নীল, একটা সত্যি কথা বলছি, এই কারণেই তোর কাছে এসেছি। আমি জানি সত্য খোঁজাই তোর নেশা। একবার দেখ না চেষ্টা করে, কোনো রকমে যদি প্রমাণ করানো যায় লোকটা নির্দোষ। কারণ লোকটা প্র্যাকটিক্যালি খুব দুঃখী, স্ত্রীর এবং ছেলের দিক থেকে তো একেবারে প্রচণ্ড পরিমাণে। দিন তিনেক পর কাগজে বের হলো তথাগতবাবুর কিছু স্বীকারোক্তি। পুলিশের জেরার গুতোয় স্বীকার করেছেন ব্রহ্মানন্দ সাধু নামের এক ব্যক্তি, যিনি তার সম্পর্কে ভগ্নিপতি, নিজের বাড়ি বন্ধক রেখে তার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। দিন 10 আগে সে টাকা শোধ করে বাড়ি ছাড়িয়ে নেন। তিনি যে টাকা দিয়েছিলেন সেই সবগুলোই জাল নোট, যা পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে। কিন্তু ব্রহ্মানন্দ সে কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি জানান তিনি তার শ্যালকের কাছ থেকে কোনো টাকাই ধার করেননি এবং কোনো টাকা শোধও করেননি। তথাগত দত্তগুপ্তের বয়ান সম্পূর্ণ কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। ব্রহ্মানন্দ আরও জানান 10 লক্ষ টাকা একত্রে তিনি কখনো চোখেই দেখেননি। কাগজটা পড়তে পড়তে নীলের ভুরু কোঁচকাল। দীপু অন্য একটা কাগজ পড়ছিল। নীল কাগজটা এগিয়ে দিতে দিতে বলল, এটা পড়ে দেখ। দীপু পড়ল। তারপর একটু সন্দেহজনক দৃষ্টি ফেলে বলল, তোমার কি মনে হয়? কি ব্যাপারে? কে ঠিক বলছে? এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। আসলে কি জানিস, আমরা কিছু কিছু কথা শুনেছি অজুর কাছ থেকে। অজু তার প্রকাশক সম্বন্ধে ইমোশনাল হতেই পারে। হয়তো তথাগত বাবুর অনেক ত্রুটি ওর চোখ এড়িয়ে গেছে। অর্থাৎ তথাগতর ব্যাপারটা নেহাতি অন্যের মুখ থেকে শোনা কথা, আর ব্রহ্মানন্দ সম্বন্ধে কিছুই জানি না। অতএব এদের কে ঠিক আর কে বেঠিক এখনই সেটা বলা যাচ্ছে না। আমি অন্য একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি। সত্যিই যদি আমাকে কেসটা নিতে হয়, তো এই দুটো পরিবারের সঙ্গে দেখা করতে হয়। তোমাকে যদি এন্টারটেন না করে? করবে, সে ব্যবস্থাও করবে। ঠিক আছে, আজ দুপুরের দিকে চল চিরহরিত প্রকাশনীতে। কাকে পাবে? মালিকই তো জেলে ঢুকে বসে আছে। জাল নোট কারোর কাছ থেকে পাওয়া গেছে মানে বেশ সেন্সেশনাল ব্যাপার। হয়তো দোকান বন্ধই আছে। তুই তো জানিসই, ধরি মাছ ছুঁই না পানি আমার ইতিহাসে নেই। চিরহরিতে একবার যেতেই হবে। শুরুটা ওখান থেকেই করতে হবে। আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা সাদাসিধে নয়। জাল নোট ধরা পড়ল, যার কাছে পাওয়া গেল সে নাকি বাড়ি বন্ধক রেখেই সেই টাকা ধার দিয়েছিল। ধারই সে টাকা ফেরত দেয়। এখন সে বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। সে নাকি একসঙ্গে অত টাকা চোখেই দেখেনি। বুঝেছি। তুমি মন থেকে এটা বিশ্বাস করতে পারছো না। একেবারেই না। নে উঠে পড়, অনেকটা যেতে হবে। বাইরে কিন্তু চড়া রোদ। তোমার গাড়ি আছে না বৌদি নিয়ে গেছে? আছে। এসিটা কবে লাগাচ্ছ বলো তো? খুব বাবুগিরি তোর বেড়েছে তাই না? নে ড্রেস চেঞ্জ করে নে। মহাত্মা গান্ধী রোডে চিরহরিত প্রকাশনীতে ওরা যখন পৌঁছলো তখন ঘড়ির কাঁটা সবে 4 ছাড়িয়েছে। চিরহরিতের অফিসটা দোতলায়। নিচে অনেকগুলো খুপড়ি খুপড়ি ঘরে আরও অন্য সব পাবলিশাররা রয়েছেন।
একজনকে জিজ্ঞাসা করতে সন্দেহজনক চোখে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনারা কি পুলিশ থেকে এসেছেন? একটু পার্সোনাল দরকার আছে। উপরে উঠে যান, এসি রুম। আমাদের ওই ঘামাচি চাষ করা ঘর নয়। মালিককে পাওয়া যাবে তো? আপনারা বোধহয় কোনো খবর রাখেন না। সারা কল স্ট্রিট পাড়ায় একেবারে টিটি পড়ে গিয়েছে। খবরটা কি? ওপরে যান, তাহলে বুঝতে পারবে। নীল আর দীপু ওপরে চলে এলো। অ্যালুমিনিয়াম ফ্রেম, কাচের পাল্লা, ভেতরে কাউন্টারে একজন বয়স্ক ভদ্রলোক আর অন্য একজন কিছু মাল প্যাকিং করছে। পূর্বের লোকটি ডেলিভারি দেওয়ার বইয়ের লিস্ট মেলাচ্ছেন। কাচের দরজা ঠেলে নীল আর দীপু ভেতরে ঢুকল। দীপুর মুখে আহ করে একটা শব্দ, গরম থেকে ঠান্ডায় আসার অভিব্যক্তি। মিস্টার দত্তগুপ্ত আছেন? না, উনি বেশ কয়েকদিন দোকানে আসছেন না। অসুস্থ? হ্যাঁ, প্রায় সেরকমই। আপনার কি প্রয়োজন তা জানতে পারলে আমরাই অনেক হেল্প করতে পারি। আপনি কি মালিকের কেউ হন? না, আমি এখানে কাজ করি। তাহলে তো আপনার সঙ্গে কথা বলা যাবে না। আর এই মুহূর্তে কেউ নেই? আছে বিতান ম্যাডাম। ওর সঙ্গে কথা বলা যাবে? যাবে, কিন্তু আপনার পরিচয়টা যে জানতে হবে। কিছু না বলে নীল ওর আইডি কার্ডটা এগিয়ে দিল। নিমেষের মধ্যে লোকটির এক্সপ্রেশন পাল্টালো। 1 মিনিট স্যার, আমি ভেতরে খবর দিচ্ছি। বলেই লোকটি কাউন্টারের পেছনের দিকে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো, বলল, আপনারা আসুন, ম্যাডাম আপনাদের ডেকেছেন। লোকটির সঙ্গে নীল আর দীপু কাউন্টারের পেছনের দিকে ছোট্ট একটা ঘরে গিয়ে ঢুকল। 22-23 বয়সের মতো একটি মেয়ে, ছিমছাম চেহারা, রং বেশ ফর্সা, নাক চোখ মুখ বেশ কাটা কাটা, বিশেষ করে চোখ দুটো খুবই উজ্জ্বল আর ভাসা ভাসা। ঘাড় পর্যন্ত ট্রিম করা চুল, গায়ে বয়স্কার শার্ট। নীল আর দীপু ঢুকতেই মেয়েটি বলল, আসুন মিস্টার ব্যানার্জি, আগে আপনার কথা শুনেছি, বসুন আপনারা। টেবিলের সামনে দুটোই চেয়ার ছিল। ওরা দুজনেই দুটোতে বসে পড়ল। কথা শুরু করলো নীল। আমার কথা শুনেছেন? তার মানে? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, অজেয় রায় আমাদের লেখক। ওর কাছে আপনার সম্বন্ধে অনেক কিছু আমরা জেনেছি। আপনি যে আসবেন সেই হিন্টটাও উনি আমাদের দিয়েছেন। আসলে আমরা এখন খুব বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। কিন্তু মিস... ও, আই এম সরি, আই এম বিতান সাধু অ্যান্ড মিস্টার তথাগত দত্তগুপ্ত ইজ মাই অনলি মামু, আমার মায়ের নিজের দাদা। ইয়েস, অজু মোটামুটি আপনাদের একটা ফ্যামিলি স্কেচ আমায় দিয়েছে। আপনার মামা একটা খুব বাজে ব্যাপারে ফেঁসে গেছেন, আপনি তো সেটাই বিশ্বাস করেন। কিন্তু টাকাগুলো তো কম নয়। 10 লক্ষ টাকা পাওয়া গেছে আপনার মামার পার্সোনাল লকার থেকে, যে লকার থাকে তার নিজের ঘরে। এই কথাটা কেউ ডিনাই করছে না। এবং পুলিশের কাছে আপনার মামা স্টেটমেন্ট দিয়েছেন যে টাকাটা উনি পেয়েছেন আপনার বাবা ব্রহ্মানন্দ বাবুর কাছ থেকে। তা এটা কি আপনি অ্যাগ্রি করেন? এইখানে আমার যাবতীয় কনফিউশন। কেন? কিসের কনফিউশন? আমার বাবা এত টাকা পাবেন কোত্থেকে? আর জ্ঞান হবার পর থেকে যতদিন আমার বাবার কাছে ছিলাম, কোনোদিন তাকে এত সচ্ছল থাকতে দেখিনি। মানে? বোধহয় অজেয় কাকু আপনাদের বলেছেন একসময় বাবা আর মামা এই চিরহরিত প্রকাশনীতে পার্টনার ছিলেন। বোধহয় আপনি একটু ভুল করছেন মিস বিতান। আমাকে শুধু বিতান বলে ডাকলে আমি হ্যাপি হব আঙ্কেল। যখন আঙ্কেল ডেকেছ তখন তো আর আপনি আগে করা যাবে না। তাহলে শোনো, আমি যতটুকু শুনেছি এই কোম্পানিতে তোমার বাবার কোনোদিনই শেয়ার ছিল না, ছিল দীপিতা দেবীর, যিনি একাধারে তোমার বাবার এক্স বৌদি এবং বর্তমানে তোমার মামি। বাংলাদেশ থেকে চলে আসার সময় উনি প্রচুর টাকা আর গয়না নিয়ে আসতে পেরেছিলেন। শুধু তাই নয়, ওর স্বামীর অ্যাক্সিডেন্টাল ডেথের পর অনেক টাকা ডেথ ক্লেমও পান। পরে দীপিতা দেবী তোমার মামাকে বিয়ে করার ফলে তোমার বাবার হাতের কিছুই থাকে না। অ্যাম আই রং? আপনার শোনা কথা যদি আমি মেনেও নিই, তাহলেও তো এটা আরো বেশি করে এস্টাবলিশ হয়ে যাবে যে আমার বাবা কখনোই 10 লক্ষ টাকা মামাকে দিতে পারেন না। এটা অ্যাবসার্ড। তাহলে কি ধরে নেব তোমার বাবাকে কোনো কারণে ফাঁসানোর জন্য মিস্টার দত্তগুপ্ত এরকম একটা অ্যালিগেশন এনেছেন? মামু মিথ্যে কথা বলছেন এটাও তো আমি হলফ করে বলতে পারছি না। আবার আমার বাবা... না আঙ্কেল, সবটাই আমার কাছে খুব গোলমেলে। তোমার বাবার কাছে নিশ্চয়ই পুলিশ এনকোয়ারি গিয়েছিল? যাওয়াই তো ন্যাচারাল ব্যাপার, তবে গিয়েছিল কিনা বলতে পারবো না। খোঁজ নাওনি? না। কেন?
এটা তো তোমার করা উচিত ছিল। কিছু বলো বিতান। আমি আমার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। সে কি? কেন? সেসব অনেক কথা আঙ্কেল। আমি একটু আলাদা থাকতে চাই, একা থাকতে চাই, অন্তত ব্রহ্মানন্দ সাধুর সংস্পর্শ থেকে। এটাই আমার ডিসিশন। এর বেশি আর কিছু জানতে চাইবেন না। সরি আঙ্কেল। কিন্তু তোমার মা, মানে শিখা দেবী? এটাও আমার কাছে ভীষণ অস্বস্তিকর ঘটনা। শুনেছিলাম আমার জন্মের পর উনি মারা গিয়েছিলেন। এর বেশি আমার আর কিছু জানা নেই। এসি ঘর, না নীল না দীপু, কেউই সিগারেট ধরাতে পারছে না। তার উপর বড় বড় করে ছাপানো পোস্টার, থ্যাঙ্কস ফর ইয়োর নো স্মোকিং। দীপু একটু উসখুস করছিল। ইতিমধ্যে 5 মাস খাটার ছেলেটি 3 কাপ কফি আর স্ন্যাক্স সামনে নিয়ে এলো। বিতান বলল, প্লিজ আঙ্কেল। ঠিক আছে বিতান, তোমার এখন তো আপত্তি থাকলে আমি নিশ্চয়ই কোনো পিড়াপিড়ি করব না। এবার কয়েকটা অন্য প্রশ্ন। তোমার মামুর অনুপস্থিতিতে এখন ব্যবসাটা তো তোমাকেই চালাতে হচ্ছে। যে ভদ্রলোকটি আপনাদের এখানে দিয়ে গেলেন, ওর নাম প্রশান্ত বিষ্ণু। ওকে দেখতে ছোটখাটো হলেও মোটামুটি ওর বয়স হয়েছে। প্রশান্তদা অনেকদিনই প্রকাশনের ম্যানেজার। উনি সব দেখাশোনা করেন। পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দেওয়া হয়েছে চেক সই করার, কোম্পানির প্রয়োজনীয় অর্থ ডিসবার্সমেন্ট করা, পেমেন্ট চেকে সই করা। অর্থাৎ প্রকারান্তরে তুমিই মালিক। সরি, মালিক আমার মামিমা। যদিও তিনি হাঁটাচলা করতে পারেন না, তাই কাকে কি পেমেন্ট দেওয়া হবে, কার কার বই আমরা এবছর ছাপাবো, কোন লেখককে কত টাকা রয়্যালটি দিতে হবে, তাদের সঙ্গে এগ্রিমেন্টের ডিডে সই করা, সবই দীপিতা দত্তগুপ্ত সিগনেচারের উপর নির্ভরশীল। বলতে পারেন আমি একজন পেড ওভার অল কেয়ারটেকার। বুঝলাম। তা বিতান, তোমার কথাই সবকিছু স্বচ্ছ কিন্তু হলো না। বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে, ভেতরে কোথাও একটা গন্ডগোলের ছায়া কিন্তু দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমার কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে, তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে। বলুন কার সঙ্গে? তুমি তো তোমার মামার কাছেই থাকো। ওয়েল, ওখানে কারা কারা থাকেন? মামা, মামি আর অনির্বাণ, মানে আমার মামাতো ভাই। ও বছর 5 বয়স থেকে দুরারোগ্য এক ব্যাধিতে ভুগছে। আর থাকি আমি। এগুলো জানি। আর বছর 15 হলো মামার এক ভাই মামার কাছে এসে উঠেছেন। মামার ভাই? অজু তো কিছু বলেনি। নিজের মামাতো ভাই? কি নাম সেটা আমার জানা নেই। মামার কোনো ভাই আছে সেটা আমি আগে শুনিও নি। তোমার মামা মামি এদের সঙ্গে সম্পর্কটা কেমন? ঠিক বুঝতে পারি না, কখনো ভালো কখনো গোলমেলে। বিশেষ করে ঈশানী মিত্রর প্রতি মামির যেন একটা বিশ্বক্রাশী রাগ। দু চক্ষে কেউ কাউকে দেখতে পারে না। তবে ঈশানীদের সঙ্গে আমার ইন্টিমেসি ভীষণ রকমেরই আছে। সেটা মামির পছন্দ নয়, আর এটাই স্বাভাবিক। ওদের সোর্স অফ ইনকাম? শুনেছি রণজয়বাবু কোথাও একটা চাকরি করেন। ব্যাস, এর বেশি আমার কাছে তো আর কোনো খবর নেই। ছেলে পড়াশোনা করে কলেজে ঢুকে গেছে, বোধহয় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। ঠিক আছে, আজ আমরা উঠব। তোমাদের জায়গাটা তো মুকুন্দপুর, বুঝলাম। আর তোমার বাবার ঠিকানাটাও কি অভিমানের জন্য দেবে না? কলকাতাতেই, বাদুর বাগান স্ট্রিট। হ্যাঁ, ডাইরেক্ট তো কোনো রুট নেই। ট্রেনে গেলে যাদবপুর স্টেশনে নামতে হবে, তারপর বাস। আর বাসে গেলে দেবী শেঠি হসপিটাল থেকে ওই একটা কিছু নিয়ে নিতে হবে, আইদার রিক্সা আর অটো। মুকুন্দপুর হাউসিং কমপ্লেক্স অথবা প্যারাডাইস রেসিডেন্সে বললেই ওরা পৌঁছে দেবে। ওখানে নেমে দীপিতা ভিলা বললে রিক্সাওয়ালা নিয়ে যাবে। ঠিক আছে, আজ আমরা উঠি। নীল আর দীপু বেরিয়ে এলো। রাস্তায় এসে দীপু জিজ্ঞাসা করল, গুরু, কিছু মনে করো না, কেসটা খুব একটা সহজ হবে বলে কিন্তু মনে হচ্ছে না। বিশ্লেষণ কর। একটা লোক দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করছে, প্রেস্টিজ বিজনেস। অনেক সমাজহিতকর ব্যবসার মধ্যে এটাও পড়ে। মোটামুটি পাবলিশার হিসেবে লোকটার বাজারে বেশ নামও আছে। ব্যবসাটাও খুব ভালোই চলে এবং ব্যবসায় দেদার পয়সাও করেছেন। নিজের বাড়ি আছে মুকুন্দপুরে, নিজের গাড়িও আছে। নিশ্চয়ই নিয়মিত ট্যাক্স দেন। কিছু না হলেও ভদ্রলোকের অর্থের পাল্লাটা বেশ ভারীই হবে। ওটা স্যাড ব্যাপার। স্ত্রী এবং একমাত্র সন্তান ভাগ্যের শিকার, মানে অযোধ্যার ভার্সন অনুযায়ী। চল একটু কলেজ স্কোয়ারে গিয়ে বসি। অনেক দিন এই পাড়াতে আসা হয়নি, অনেক কিছুই পাল্টেও গেছে। পাল্টে তো গেছেই।
প্রথমে তোমার একটা ভুল ধরিয়ে দিচ্ছি, এটা আর কলেজ স্কোয়ার নয়, বিদ্যাসাগর উদ্যান। দেখছো না ঢোকার মুখে এই বিদ্যাসাগরের উঁচু স্ট্যাচু? অথচ আমাদের শিক্ষার বড়াই কত। 70-71 সালে নকশাল মুভমেন্ট যখন একদম পিক আওয়ার্সে, যে মানুষটার বর্ণ পরিচয় আমাদের বর্ণের সঙ্গে পরিচয় ঘটিয়েছিল সেই তিনি। কিছু বিপদগামী যুবকের বাল্যখ্যাতি তার শিকার। এ লজ্জা ওদের নয়, আমাদেরও। নীল বুঝতে পারছিল দীপুকে এখনই না থামালে কোথায় গিয়ে যে দাঁড়াবে সেটা বেশ বোঝা ভার। দুম করে একটা প্রশ্ন করে নীল। বল, কি খাবি? চানাচুর না ফুচকা নাকি বাদাম ভাজা? বুঝেছি, আমার জ্ঞানী তোমার এখন ভালো লাগছে না। ঠিক আছে, ফুচকাই হোক। দুজনে পাতা পেরে দাঁড়িয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে দাম মিটিয়ে ওরা একটা খালি বেঞ্চে এসে বসে পড়ল। দুজন একটা করে সিগারেট ধরালো। জাম্পে টান টানতে টানতে দীপু জিজ্ঞাসা করলো, তা তোমার কি মনে হচ্ছে? কি ব্যাপারে বলতো? লাও, আমি বলছি তোমার দত্তগুপ্তের কেসটা কি তোমার মগজে ঢুকেছে? ঢুকবে কোথায়? রাস্তায় তো দেখতে পাচ্ছি না। তার উপরে ব্যাপারটা কেমন যেন নিতান্তই পারিবারিক হয়ে যাচ্ছে। শালা ভগ্নিপতির ব্যাপার। বিতানের উক্তি 10 লক্ষ টাকা তার বাবা কখনোই চোখে দেখেননি। তার সম্বল বলতে ওই বাদুর বাগানের একটা দোতলা বাড়ি। অর্থকরী দিক থেকে লোকটা একেবারেই সলভেন্ট নয়, এবং পুলিশের কাছে সেটাই তার বয়ান। দেখো গুরু, আমার তো মনে হয় এখানে অনেকে অনেক কিছু গোপন করে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমারও মনে হয়। চল একটা কাজ করি, এখান থেকে বাদুর বাগান খুব একটা বেশি দূর নয়, হাঁটা পথে। চল একবার ব্রহ্মানন্দ সাধুর ডেরাটা খুঁজে পাওয়া যায় নাকি দেখি। চলো। তখন প্রায় সন্ধে হব। কলেজ স্কোয়ার থেকে বাদুর বাগান খুব একটা দূর পথ নয়। এককালে নীলের এদিকে আসা যাওয়া ছিল। একটা ট্রামে উঠে বিবেকানন্দ রোড পর্যন্ত গিয়ে ওরা নেমে পড়ল। সোজা পূবমুখ মানিকতলার দিকে হাঁটা আরম্ভ করলো। ঠিকানা মিলিয়ে 2-1টা ছোটোখাটো গলি পেরিয়ে একটা রংচটা দোতলা গোলাপি বাড়ির সামনে গিয়ে ওরা দাঁড়ালো। সাধারণত এসব অঞ্চলের বাড়িগুলো মানে পুরনো বাড়ির স্ট্রাকচার যেরকম হয়, এই বাড়িটা অনেকটা সেই রকম। অবশ্য উত্তর কলকাতার এই প্রাচীন পাড়াটার নবীনতার পরশ লেগেছে। তবে ব্রহ্মানন্দ সাধুর বাড়ির অবস্থা কিন্তু অতটা খারাপ নয়। রংটা হয়তো কিছুটা ফিকে হয়ে গেছে, জায়গায় জায়গায় পলেস্তারা খসেছে, তবে জরাজীর্ণ নয়। নিচে সদর দরজার গায়ে একটা কলিং বেলের সুইচ দেখা গেল। দীপু এগিয়ে গিয়ে কলিং বেলে চাপ দিল। বাড়ির বাইরের দিকে দোতলা টানা বারান্দা, সেখানেও দরজা জানলা ভেতর থেকে বন্ধ। আরও 2-3 বার বেল মারার পর সদর দরজাটা খুলে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, কে কে আপনারা? হ্যাঁ, এত এত বেল বাজাচ্ছেন কেন? চকিতে নীল ভদ্রলোকের আপাদমস্তক দেখে নিল। বছর 50 থেকে 60 মধ্যে বয়স তার। চেহারায় কেমন যেন অনটনের ছাপ, রংটাও মাজা, প্রায় বিরল কেশ হওয়ার জন্য সামনের দিকে বিস্তীর্ণ টাক। এতে বয়সটা অনেক বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক কণ্ঠে নীল জিজ্ঞাসা করল, এটা কি ব্রহ্মানন্দ সাধুর বাড়ি? হ্যাঁ, তাতে আপনার কোনো আপত্তি আছে নাকি? কি আশ্চর্য, এতে তো কোনো আপত্তি থাকতেই পারে না। আমি একটু প্রয়োজনেই আপনার সঙ্গে 2-4 কথাবার্তা বলতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। না চেনারই কথা। বলেই নিজের পরিচয়পত্রটা দেখালো। নাসিকা কুঞ্চন করে ব্রহ্মানন্দ বললেন, ও, আপনি একজন টিকটিকি। নীল সজাগ ছিল, জানে এসব উল্টোপাল্টা ডায়লগ উঠলে দীপুর কী রিয়াকশন হয়। ও খপ করে দীপুর হাতটা চেপে ধরল, বলল, বুঝলেন মিস্টার সাধু, টিকটিকি শব্দটা মানুষের ক্ষেত্রে সম্ভবত প্রয়োগ করা উচিত হবে না। তবে টিকটিকিদের সঙ্গে গোয়েন্দাদের একটু কোথাও মিল আছে। টিকটিকিরা খুব সজাগ হয়, অত্যন্ত ধৈর্যশীল হয়, শিকার ধরার ক্ষেত্রে প্রচণ্ড রকমের তুখর। আমি তো আমার ঘরে একটা টিকটিকি দেখেছি, ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকে, অসাধারণ অধ্যাবসায়। তারপর যখন তারা শিকার পায়, তড়িৎ পদক্ষেপে এক পা করে। আপনিও কি কোনো কলেজের লেকচারার? উনি রিসেন্টলি ইংল্যান্ডের ইয়ার্ড থেকে ডক্টরেট করে ফিরেছেন। ওর সাবজেক্ট ছিল। ঠিক আছে, আমি আপনার বেশি সময় নেব না, আর 2টি প্রশ্ন করেই চলে যাব। কেন আপনি আমায় প্রশ্ন করবেন কেন? হ্যাঁ, আর কেনই বা আমি আপনার প্রশ্নের উত্তর দেব? কিসের জন্য? এমন এমন সময় আসে যখন মানুষের ইচ্ছে না থাকলেও নানান রকমের প্রশ্নের উত্তর দিতে বাধ্য হয়। তার মানে? হ্যাঁ, আমি কি আপনাদের চাকর না চোর ছ্যাচর? আপনি ঠিক জায়গাতেই এসেছেন মিস্টার সাধু।
আমি আপনাকে ডাইরেক্ট চোর ছ্যাচর কখনোই বলতে পারি না, তবে প্রশ্নটা একটু রগ ঘেঁষা, এই আর কি। তার মানে? মানে 10 লক্ষ টাকা আপনি পেলেন কোত্থেকে? কিসের কিসের 10 লক্ষ টাকা? ওমা, এর মধ্যেই ভুলে গেলেন? কদিন আগেই তো পুলিশের কাছে আপনি বয়ান দিয়েছেন যে একদা আপনি আপনার বন্ধু দত্তগুপ্তের বাড়ি থেকে নিজের বাড়ি বন্ধক রেখে 10 লক্ষ টাকা কর্জ নিয়েছিলেন। অধিক ইন্টারেস্ট গুনতে হচ্ছে বলে আপনি উঠে পড়ে লেগেছিলেন বন্ধুর ধারটা মিটিয়ে দেওয়ার জন্য। এরপর আপনি 10 লক্ষ টাকা দিয়ে বাড়ির দলিল উদ্ধার করেন, ঠিক বলছি তো? আমার বাবাও কোনোদিন ওই একসঙ্গে 10 লক্ষ টাকা নাড়াচাড়া করেননি। কিন্তু আপনি করেছিলেন, অন্তত আপনার বন্ধুর পুলিশের কাছে সেই রকম স্টেটমেন্ট। প্রথম কথা, নামই তথাগত, কিন্তু কামে হচ্ছে দুনিয়ার সবচেয়ে নোংরা লোক। হেন নোংরা কাজ নেই যাও করতে পারে না। যতই হোক, ওর হিস্ট্রি আপনাকে শোনানোর কোনো ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, সেই রকম দরকার যদি পড়ে তাহলে হাটে হাঁড়ি ভাঙতে আমারও বেশি সময় লাগবে না। হ্যাঁ, ওসব কথা থাক, মোদ্দা কথা শুনে যান। আমার এই বাড়ি অন্য লোকের কাছে বাঁধা দেওয়া আছে, বুঝেছেন? তবে অত টাকায় নয়। একবার আমার স্ত্রীর ট্রিটমেন্টের জন্যে টাকার খুব দরকার হয়, তখন বাধ্য হই ওর কাছে ওই 2 লাখ টাকা, হ্যাঁ, দলিল গচ্ছিত রেখে ধার হিসেবে নিয়েছিলাম। যদিও সে টাকা এখনো শোধ করতে পারিনি, আর দলিলও ওর কাছেই জমা আছে। কিন্তু দত্তগুপ্তবাবু বলছেন 10 লক্ষ টাকা নগদে পেমেন্ট করে আপনি ওর কাছ থেকে দলিল উদ্ধার করে আনেন। যা বলবার বলে দিয়েছি। হ্যাঁ, আমায় আর বিরক্ত করবেন না দয়া করে। কিন্তু আপনার ওপর থেকে যে বিশ্বাসটা চলে গেল, তাতে আমার বই গেল। আপনি আমার এমন কোনো বড় কুটুম নন যে আপনার বিশ্বাস খুইয়ে আমার স্ত্রীর কাছে মুখ দেখাতে পারবো না। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? আপনার স্ত্রী এখন কোথায়? তেনার বাপের বাড়ি মুকুন্দপুরে। ওই দিন 15 ওখানে কাটিয়ে আসবেন। কিন্তু আপনার মেয়ে বলল আপনার স্ত্রীকে নাকি অনেক দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো মারাই গেছেন। এসব গপ্প কোথা থেকে শোনেন কে জানে। বিশ্বাস না হলে যান গিয়ে মুকুন্দপুরে। ও বাড়িটা তথাগত দত্তগুপ্তদের, ওটা নিয়েও অনেক কেচ্ছা আছে। থাক, আমার আবার ওই পরের কেচ্ছা ঘাঁটার সময় নেই। আপনাদের সব প্রশ্ন কি হয়ে গেছে? হ্যাঁ, আমার আন্নিকের সময় পেরিয়ে যাচ্ছে। ইচ্ছে না থাকলেও নীলকে প্রশ্নটা ছাড়তে হলো। একবার মুখে বলল, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, অনেক প্রশ্ন করার এখনো বাকি ছিল। তাছাড়া অধিকাংশ প্রশ্নই অনিরিত ভাষণে এড়িয়ে গেলেন। তা আরেকদিন কি আসতে পারি? না, তথাগতের কাছ থেকে টাকা ধার করার চেয়ে গঙ্গায় ডুবে মরা ভালো। এখন কাটুন। বলেই দরজা বন্ধ। পরস্পরের মুখ চাওয়াচাই করে ওরা মানিকতলার দিকে হাঁটতে আরম্ভ করল। রাস্তায় জ্যাম থাকায় নীল আলিপুরে পৌঁছতে প্রায় 8:30 বেজে গেল। নন্দিনী অনেকক্ষণ অফিস থেকে ফিরেছে। 2 মূর্তিমানকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরতেই আর চোখে একবার ওদের দিকে তাকিয়ে নন্দিনী জিজ্ঞাসা করল, মাঠে চাষ করতে গিয়েছিলে নাকি? সোফায় বসতে বসতে দীপু বলল, আর মাঠ? কলকাতা শহরটাকে তুমি কি মনে করো মোলায়েম কার্পেট দিয়ে মোড়া রয়েছে? আমাদের দুজনকে কলকাতার নির্জনতম স্থানে বিচরণ করিয়ে এনেছে। নীল, তোমার এই বিচ্ছু সাগরেত্রীকে কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দাও। বাংলা শেখার জন্য এখন সোজা বাংলা ভুলে গিয়ে বঙ্কিমবাবুর এজটাকে ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। যাকে এখন কি হট আর কোল্ড? নীলের উত্তর দেওয়ার আগেই দীপু বলল, বৌদি, রাত 8:30, টায়ার্ড। তুমি গুরুপত্নী হয়ে কি করে কোল্ডের কথা ভাবলে? ঠিক আছে বাবা, তোমায় উঠতে হবে না, ও ব্যবস্থা আমি করছি। দীপু উঠে চলে গেল। নীল এখন বেশ গম্ভীর। নন্দিনী জিজ্ঞাসা করল, এনি প্রবলেম? মুখটাকে রামগরুরের ছানা করে আছো কেন? খবরের কাগজ পড়ে আর তোমার মুখে কিছুটা শুনে আমার মনে হয়েছিল। কি মনে হয়েছিল সেটাই বলো। অজু ঠাকুরপো যতই কেন তার পাবলিশারকে ধোয়া তুলসী পাতা মনে করুক, আই ডোন্ট বিলিভ ইট। কি বিলিভ করো না? দত্তগুপ্তবাবু ধনী লোক হতে পারেন, কিন্তু অজু ঠাকুরপোর মুখে শোনা ব্রহ্মানন্দবাবুর অবস্থা খুব একটা ভালো নয়। আজ তো ওখানে গিয়েছিলে। তুমি কি করে বুঝলে? অনুমান। নর্থে যাচ্ছ, বাদুরবাগানটা নর্থেই পড়ে।
অত কাছে গিয়ে একটা রহস্য কাহিনীতে ঢুকে পড়ে কাহিনীর একটা ভাইটাল চরিত্রকে কাছ থেকে দেখার সুযোগ নীল ব্যানার্জি ছেড়ে দেবে, এটার যেই বিশ্বাস করুক আমি করি না। ইউ আর কারেক্ট। দীপু পালিয়ে আসতে চাইছিল, কিন্তু কি হলো, কিছু অনুমান করতে পারলে? অনেক ব্যাপারই গোল মেলে। যেমন ধরো, বাড়িটার অবস্থা খুব একটা সম্মানজনক নয়, যদিও বিপজ্জনক বাড়ি বলে কোনো নোটিশ কর্পোরেশন দেয়নি। কিন্তু এই বাড়ির জন্যেই দত্তগুপ্তের ব্যবসার লোক একদা বন্ধু হলেও বর্তমানে খুব একটা মধুর সম্পর্ক নয়। এক কথায় 10 লক্ষ টাকা দিয়ে দেবে। আর দ্বিতীয় খটকা, নতুন কথা শুনলাম ব্রহ্মানন্দবাবুর মুখে, ওই বাড়ি নাকি অন্যত্র মর্টগেজ দেওয়া আছে। তাহলে? ইয়েস, তাহলে তো কোনো মতেই সেই বাড়ি আরেকজনকে বাধা দেওয়া যায় না। নন্দিনী বলার আগেই ড্রিঙ্কসের সরঞ্জাম নিয়ে দীপু এসে ঘরে ঢুকলো। গুরুকে বলবো ভেবেছিলাম, বলিনি। ব্রহ্মানন্দ লোকটা বেশ পেঁচালো। সে যদি অন্যত্র মর্টগেজ দিয়ে থাকে তাহলে দলিলের বিনিময়ে দিয়েছে। তাহলে দত্তগুপ্তের দলিল কি জাল? শুধু তাই নয়, দত্তগুপ্ত কাঁচা লোক নন। উনি কি উকিলের সঙ্গে পরামর্শ না করেই 10 লক্ষ টাকা দিয়ে দেবেন? নন্দিনীও একটা ছোট্ট নিয়েছিল। বরফ মিশিয়ে সিপ করতে করতে বলল যে বোঝা যাচ্ছে না কোনটা ঠিক আর কার কথা ঠিক। দাশগুপ্ত বলেছেন 10 লাখ টাকা পাবার পর উনি দলিল ফেরত দেন এবং কয়েকদিনের মধ্যে পুলিশ রেইড করে, টাকা উদ্ধার করে বুঝতে পারে যে সেগুলো জাল। দত্তগুপ্তবাবু বলছেন জাল টাকাগুলো তিনি পেয়েছেন ব্রহ্মানন্দের কাছ থেকে, আর ব্রহ্মানন্দ সেরফ অস্বীকার করে বসে আছেন। তিনি দত্তগুপ্তের মতো নোংরা লোকের কাছ থেকে কোনোদিন কোনো বাড়ি বাধা রেখে টাকা ধার করবেন, এমন কথা তিনি ভাবেন না। তার আগে তিনি গঙ্গায় ডুব দিয়ে মরবেন। দীপু বলল, বৌদি, ব্রহ্মানন্দের সঙ্গে তোমার তো কোনো আলাপ পরিচয় নেই, সম্ভবত লোকটাকে তুমি কখনো চোখেও দেখোনি। তাহলে তিনি যে গঙ্গায় ডুব দিয়ে মরবেন এই কথা তুমি ভাবলে কি করে? ওটা কথার কথা। দেখেছো নীলগুরু, তোমার অকালপক্ষ সাগরেদ আমাকে পুলিশে জেরায় ফেলতে চাইছে। ওহে মূর্তিমান ফাঁকিবাজ, এসেই এমন ড্রিঙ্কস হ্যাবিট মাথাচাড়া দিয়ে উঠল, তালেগুলো আমিও ভুলে গিয়েছিলাম। বিতান বলে একটি মেয়ে ফোন করেছিল ল্যান্ডলাইনে। কেন? মোবাইল তো অন করাই ছিল। হয়তো পাইনি। যাই হোক, মেয়েটি তোমাকে কিছু বলতে চাইছিল। তুমি নেই শুনে জানাই তোমার মোবাইল নাকি সুইচ অফ করা আছে। আশ্চর্য, এরকম তো কখনো হয় না। যাই হোক, মেয়েটি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে? হ্যাঁ দিয়েছে, প্যাডে লেখা আছে। প্যাডটা তুলে নাম্বারটা দেখে নিয়ে নীল ফোন করলো। ওপাশ থেকে বিতানের গলা পাওয়া গেল। হ্যাঁ, আমি বিতান সাধু বলছি। আপনি কে বলছেন? একটু আগে আমার ল্যান্ডলাইনে ফোন করেছিলে, তোমার কিছু বলার আছে? ও সরি আঙ্কেল, আপনার নাম্বারটা আমি খেয়াল করতে পারিনি। আঙ্কেল, আপনি চলে যাবার পর আমার মনে হয়েছিল আপনাকে কিছু কথা বলার দরকার। সেই জন্যই অজয় রায়ের কাছ থেকে আপনার সেলফোনের নাম্বারটা নিয়েছিলাম, কিন্তু সুইচড অফ ছিল। বাধ্য হয়ে আপনার ল্যান্ড নাম্বার কালেক্ট করে নন্দিনী আন্টির কাছে মেসেজটা জানিয়ে দিই। ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। ফোনে এত কথা হবে না আঙ্কেল, আমি আপনার সামনে বসে কথাগুলো বলতে চাই। বেশ, কবে কখন দেখা হবে বলো। কাল তো রোববার, মুকুন্দপুরে আসবেন নাকি? হয়তো আপনার একটু কষ্ট হবে। না, কষ্টের চেয়ে বড় কথা ওদিকটা আমার খুব একটা যাওয়া নেই। নো প্রবলেম আঙ্কেল, আপনি দেবীশেঠি হসপিটালের কাছে চলে আসুন। কখন আসবেন বলুন, আমি আপনাকে পিক আপ করে নেব। তুমি কি গাড়ি নিয়ে আসবে? হ্যাঁ, মামুরি গাড়ি, আমাদের চড়তে কোনো বাধা নেই। ঠিক আছে, আই উইল বি দেয়ার বাই 3 PM। আঙ্কেল, এখানে আরও একজনের সঙ্গে আপনার আলাপ হবে। আমার মনে হয় এই জট পাকানো ঘটনায় এই মহিলার সাহায্য আপনি পেতে পারেন। তিনি কে? আমার মামিমা, দীপিতা দত্তগুপ্ত। গুড, আমারও ইচ্ছে ছিল ওর সঙ্গে আলাপ করার। আমি কাল 3টের মধ্যেই ওখানে পৌঁছে যাব। সঙ্গে দীপুও ছিল। নীল আজ ওর গাড়ি নেয়নি। একটা ট্যাক্সি নিয়ে ওরা যখন দেবীশেঠিতে এসে পৌঁছলো, ঘড়ি কাটায় কাটায় 3টে। বিতান আগেই পৌঁছে গিয়েছিল। ভাড়া মেটাবার আগেই বিতান এসে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিল। বলল, চলুন আঙ্কেল। নীল আর দীপু কিছু না বলে বিতানের গাড়িতে গিয়ে বসলো। বিতানই ড্রাইভ করছিল। সব রাস্তার নাম জানা সম্ভব নয়, সম্ভবত বিতানের সব চেনা রাস্তা। এদিক ওদিক করে ছোট্ট একটা সাঁকো পেরিয়ে ওরা কাঁচা রাস্তায় এসে পড়ল। এদিকে সারি সারি কমপ্লেক্স তৈরি হচ্ছে। দেখতে দেখতে দীপু বলল, নীলদা, 10টা বছর যেতে দাও, এরপর এদিকে আর কিছু চিনতে পারবে না। নীলের এসবের ব্যাপারে কোনো মনই ছিল না।
ও ভাবছিল কি এমন কথা যেটা বিতান বলতে চায় কিন্তু ফোনে বলা যায় না। খুব গোপন কিছু, নাকি এখনও কোনো পুরনো পাপের ছায়া যার জোর এখনও চলছে। আবাসনের এলাকাগুলো পেরিয়ে খানিকটা যাবার পর আরও কিছু ঘরবাড়ির আয়োজন। তবে এখানকার বাড়িগুলো একই প্যাটার্নের নয়, এক একটা এক এক রকমের, যার অর্থ এগুলোর মালিক নিজেদের টাকায় বাড়ি তৈরি করেছেন। ফলে এক একটা বাড়ির চেহারা এক এক রকমের, বাড়ির রঙও ভিন্ন ভিন্ন। বাড়িগুলোর সামনে লাল ইট সুরকির রাস্তা। সেই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর এক প্রান্তে এসে বিতান গাড়িটা থামালো। রাস্তার ডাইনে বাঁয়ে দুদিকে লম্বা রাস্তা কেটে বেরিয়ে গিয়েছে। বাড়ির সামনেটা সীমানা পাঁচিল দেওয়া, লোহার রেলিংয়ের গেট। বিতান হর্ন বাজাতেই একজন মধ্যবয়সী লোক এসে গেট খুলে দিল। গাড়ি থেকে নেমে বিতান বলল, হরিমাধব, বাবুদের ড্রয়িং রুমে বসাও, গাড়িটা গ্যারেজ করে আসছি। আঙ্কেল, আপনারা গিয়ে ঘরে বসুন, আমি আসছি। বিরাট বড় হল ঘর, হাল ফ্যাশনের সব আসবাবপত্রে ঘর সাজানো, প্রত্যেকটা জিনিসই দামি। সোফা কাউচ থেকে আরম্ভ করে এলসিডি টিভি, হালকা সবুজ রঙের দেওয়াল, আর তার উপর নিয়ন বাতির আলো পড়ে ঘরটা যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। একদিকের দেওয়ালে আবক্ষ রবীন্দ্রনাথের অয়েল পেন্টিং। এছাড়াও আছেন বঙ্কিম থেকে শরৎচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, নেতাজি। ঘরের অন্যদিকে একটা বিশাল মাপের আলমারি, বইয়ের ঠাসা। আলমারিতে চোখ বোলাতে বোলাতে দীপু বলল, নীলদা, অজুদারও বই আছে, ওই দেখো। ফিরে আসতে আসতে কথাটা বিতান শুনতে পেয়েছিল। ও বলল, উনি তো আমাদের পাবলিকেশনের নিয়মিত লেখক। আসলে ওই ব্যাংকটায় ম্যাক্সিমাম আমাদের প্রোডাকশনেরই বই আছে। তার মানে আপনাদের বেশ ভালোই টাইটেল। এইসব কিছুর কৃতিত্ব কিন্তু আমাদের মামিমার। ওনার ইন্সপিরেশনেই তো এত কিছু। আর আপনার মামু? তিনি তো প্র্যাকটিক্যাল কর্মী, কিন্তু কর্মকাণ্ড তো মামিমার। কোন বছর কত বই ছাপা হবে, কোন লেখকের বই নেওয়া হবে, নতুন লেখক, সম্ভাবনাময় লেখক, যতই নতুন হোক, ট্রলি চেয়ারে বসে বসে মামিমা সব ঠিক করে দিতেন। চালিকা শক্তি তো উনি। আঙ্কেল, একটা কথা আপনি মানেন কিনা জানি না, যে কোনো সাকসেসফুল মানুষের পিছনে কোনো একজন নারী শক্তি ঠিক কাজ করে। নীল উত্তর দেওয়ার আগেই দীপু বলল, হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। আবার যে কোনো পুরুষের ডিজাস্টারের পেছনে রয়েছে সেই নারীর প্রহেলিকা। যেমন ধরুন সীতা, দ্রৌপদী, হেলেন, মডার্ন যুগে নানাবতী। রিসেন্টলি দেখুন না রিজওয়ানের কেসটা। বলি হারি যায় মেয়েটাকে। ভালোবাসলি, তুই জানতিস বিরাট বাধা আসবে। তোর বাজখাই এবং সাম্প্রদায়িক মেন্টালিটির বাবা কিছুতেই তোদের প্রেমের মূল্য দেবে না। তুই কি করে এক সপ্তাহে শ্বশুর বাড়ি কাটিয়ে বাপের বাড়ির খোয়ারে ঢুকতে গেলি? এরপর এত কাণ্ডের পরেও মুখের কোনো প্রতিবাদের ভাষা নেই। এরই নাম ভালোবাসা? ছ্যা 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 ছ্যা। বিতান, আগে তোমার কথা বলবে নাকি তোমার মামিমার সঙ্গে একবার দেখা করাবে? কেন, তোমার মামিমা কি জানেন না যে আমরা আসব? জানেন, ওনার অজান্তে এই বাড়িতে কিচ্ছু হয় না। কিন্তু হ্যাঁ, আমারও অনেক কিন্তু জমে আছে, তাই তোমার মামিমার সঙ্গে একটু কথা বলা এখন তোই দরকার। ঠিক আছে, আমি মামিমার সঙ্গে কথা বলি। আপাতত আপনাদের কিঞ্চিত জলযোগ না করে অন্য প্রসঙ্গে যাওয়া যাবে না। প্লিজ একটু বসুন, আমি এক্ষুনি আসছি। দত্তগুপ্তদের যতটুকু ইতিহাস আমরা অযোধ্যা মারফত শুনেছি, তাতে করে তো একজন সামান্য পাবলিশারের পক্ষে এত বড় সাদা পাথরের বাড়ি তৈরি করা এবং এই রাজকীয় ঠাঁটবাট কি সম্ভব? তোর ধারণা কি বলে? পাবলিশাররা হাঁটুর উপরে কাপড় তোলা ব্যবসাদার? কি জানি বাবা, আমার এক পরিচিত বুক সেলার্স কাম পাবলিশার আছেন, অনেক দিনের আলাপ, আমার কলেজ জীবনের বন্ধু। আমার সঙ্গে তার জীবনে যতবার দেখা হয়েছে ততবারই তার ভার্সন অনুযায়ী তার ব্যবসা নাকি একেবারে শেষ ধাপে, এবারে উঠে গেলেই হয়। তাহলেই বুঝছো। একটা সাধারণ কথার জবাব দে দিব, তোর সঙ্গে তো তোর বন্ধুর মাঝে মাঝেই দেখা হয়, তাই তো? ওপারে গেলেই তো দেখা হয়। লাস্ট কতদিন আগে দেখা হয়েছে? ধরো বছর দুয়েক। তখনও ধুকছে, তাই তো? হ্যাঁ। এর মধ্যে একবার ঘুরে আয়, এখনও ধুকছে। আসলে এদের স্বভাবটাই তাই, এক ধরনের কমপ্লেক্স। জানাতে চায় না যে তাদের ব্যবসার হাল হকিকত কি। অনেকেই আবার পাওনাদারদের ঠেকাবার ভয়ে তোতা পাখির মতো বলে যায়, না ভাই, ব্যবসা আর চলছে কোথায়? মিথ্যে কথা বলে লাভ? ওই কমপ্লেক্স। একটা লোকের যদি বছর দশেক কোনো ব্যবসা খারাপ চলে, তাহলে সে হয় ফতুর হয়ে যাবে, নয়তো পাটতারি গুটিয়ে অন্য ব্যবসা করবে। ভালো করে খোঁজ নিয়ে দেখিস কটা পাবলিকেশনে লালবাতি চলেছে। কেন, বিতানের বাবার কি হলো? তিনি তো এই ব্যবসায় যুক্ত ছিলেন। না,
আমি বলতে বাধ্য হচ্ছি, ওর যেমনভাবে যে অর্থে ব্যবসায় যুক্ত থাকার দরকার ছিল উনি বোধহয় ততটা ছিলেন না। অথবা নীলের আর উত্তর দেওয়া হলো না। বিতান ফিরে এলো। পেছনে 40-45 বছরের এক হিন্দুস্তানি চাকর, তার হাতে বেশ নানান ধরনের প্লেট সাজানো, সুদৃশ্য কাঁচ টিপয়ের ওপর নামিয়ে রাখলো। বিতান বলল, একটু পরেই চা দিয়ে যাবে হিম্মত। অঢেল ব্যবস্থা। গরম কচুরি, আলুর দম, ঘুগনি, ধোকার ডালনা, 5 রকমের মিষ্টি, রসগোল্লা, পায়েস। এত মিষ্টি দেখে নীলের গা গুলিয়ে উঠল। ও বলল, এই বাড়িতে কোনো সুগার পেশেন্ট নেই? কেন, মামিমাই তো সুগার পেশেন্ট। খাবারগুলো কি তোমার মামিমা দেখেছেন? সবই তো তার নখদর্পণে। তাহলে কোনো ক্ষতি হবে না, খেয়ে নিন। বিতান, ততক্ষণে নয় তোমার কথাটাই আরম্ভ করো। ও হ্যাঁ, তোমার মামিমার সঙ্গে কথা বলেছ? দীপিতা দেবীর ঘরটায় এসি, বাইরে তপ্ত প্রবাহ। দীপুর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, আহ! উচ্ছ্বাসপ্রিয় ছেলে, কিছু একটা বলতেই পারত। নীলর দিকে তাকাতেই চুপ করে গেল। ঘরটা বেশ বড় মাপের, অন্তত 24x20 তো হবেই। সুন্দর করে সাজানো, একদিকে খাট বিছানা আর উল্টো দিকে একটা ডিভান। এখন সোফা সিস্টেম পাতা আছে, সম্ভবত অতিথিদের বসবার জন্য। বিধান সঙ্গেই ছিল। কোনো কথা না বলে হাতের ইশারায় বসতে বলল। সারা ঘরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে, বোঝাই যায় যে রুম স্প্রে ছড়ানো হয়েছে। এখন ঘরে কেউ নেই, কিন্তু টিভিটা চলছিল। বিধান গিয়ে টিভিটা অফ করে দিতেই নীল জিজ্ঞাসা করল, তোমার মামিমাকে তো দেখছি না। আমরা এসেছি, ওকে খবর দেওয়া হয়েছে তো? না হলে আপনাদের কি ওনার বেডরুমে আনা যায়? উনি পাশের ঘরেই আছেন, খোকার কাছে, এক্ষুনি আসবেন। বলতে বলতেই দীপিতা দেবী ঘরে এসে ঢুকলেন, হুইল চেয়ারে, একাই চালিয়ে নিয়ে এলেন। দীপিতা দেবীকে শুধু সুন্দরী বললে কম বলা হবে, বলা যায় অসাধারণ সুন্দরী। মহিলার বয়স 50 নিশ্চয়ই ছাড়িয়েছে, কিন্তু সেটা বোঝা যায় না। গায়ের রঙটা প্রায় গোলাপি, মাথায় এক ঢাল কালো কোকড়ানো চুল, আর রগের দুপাশে 2-4টে রূপলি রেখা। টানা চোখ, টিকলো নাক, মিষ্টি দুখানা ঠোঁট, ঈষৎ উন্নত চিবুক। মহিলা ঘরে ঢুকতেই নীল উঠে গিয়ে মহিলাকে নমস্কার করল, সঙ্গে দীপুও। প্রতি নমস্কার করে দীপিকা বললেন, দাঁড়ালেন কেন? বসুন, আমার কিন্তু দাঁড়ানোর অসুবিধা আছে। দীপিতা হুইল চেয়ারে নীলের সামনে থামলেন, বললেন, বিতান বলল আপনি নাকি আমার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করার ছিল। নিশ্চয়ই। আমার স্বামীর সম্বন্ধে? হ্যাঁ, তাই তো। বেশ, তার আগে বলুন আপনি কি জানতে চান। অবশ্য তার আগে বলি, আমি কিন্তু আপনাদের দুজনকেই চিনি। হাউ? আমার পাবলিকেশনের একজন লেখক, অজেয় রয়। আর বলতে হবে না, বুঝে নিয়েছি। আসলে আমার বন্ধুর একান্ত ইচ্ছেতেই তথাগতবাবুর কেসটা আমাকে একটু নেড়েচেড়ে দেখতে হচ্ছে, কিন্তু কয়েকটা ব্যাপার আমার ঠিক মাথায় ঢুকছে না। দীপিতা উত্তর দেওয়ার আগেই বিতান বলল, মামি তোমরা কথা বলো, আমি ততক্ষণে অন্য কাজ সারি। কীরকম? এই যে 10 লক্ষ টাকার জাল নোট আপনার বাড়ি থেকে পুলিশ খুঁজে পেল, ওয়াই? হয় মানে? কিছু না লুকিয়ে আপনার জানা সত্যগুলো আমাকে বলুন। যে কারণে আপনার স্বামীকে পুলিশ অ্যারেস্ট করেছে সেটা অত্যন্ত গুরুতর অপরাধ। চট করে ছাড়া পাওয়াটা কিন্তু মুশকিল, যতক্ষণ না প্রমাণ করা যায় যে টাকাগুলোর সঙ্গে আপনার স্বামীর কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, টাকাগুলো পাওয়া গেছে আপনার বাড়ি থেকে, আপনাদের পার্সোনাল লকার থেকে। সত্যি করে বলুন তো, এই টাকার ব্যাপারটা কি? মিস্টার ব্যানার্জি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এই টাকার ব্যাপারটা আমার কিছুই জানা নেই। তার মানে? যদিও খাতায় কলমে চিরহরিত পাবলিকেশনের আমি মালিক, বা টাকা পয়সার ব্যাপারে আমি সম্পূর্ণ অন্ধকারে। বিশেষ করে গত 10-15 বছরের কোনো সঠিক লেনদেন সম্বন্ধে আমি সম্পূর্ণ অন্ধকারে। কিন্তু বিতান যে বলল আপনি সব... বললাম না, খাতায় কলমে সই সাবুত, চেক সই করা, তখন দীপিতাকে দরকার, নইলে... তার মানে আপনি সত্যিই কিছু জানেন না যে টাকাটা কিভাবে এলো? বললাম তো, জানি না। কিন্তু আপনার স্বামী যে পুলিশ বয়ান দিয়েছেন যে টাকাটা ওর ভগ্নিপতির বাড়ি বন্ধকি ছাড়ানোর জন্য, মানে কর শোধ করার জন্য ওকে দিয়েছেন। না, অসম্ভব। ব্রহ্মানন্দর সে ক্ষমতা নেই। 10 লাখ কেন, 1 লাখ দেবারও ক্ষমতাও তার নেই। ও হ্যাঁ, এটা তো আমিও শুনেছিলাম। আপনি তো ব্রহ্মানন্দ বাবুর একসময় বৌদি ছিলেন। যদি কিছু মনে না করেন,
আপনার পূর্ব স্বামীর মৃত্যুটা কি নর্মাল ছিল? না, উনি বাংলাদেশ ছেড়ে অনেক দিন আগেই পশ্চিমবাংলায় চলে এসেছিলেন। বাংলাদেশে গিয়ে আমাকে ওর পছন্দ হয়, বিয়ে করে এখানে চলে আসেন, কিন্তু বিয়ের 2 মাসের মধ্যে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়। সরি, আমি শুনেছিলাম চিরহরিত প্রকাশনীর ম্যাক্সিমাম টাকাটাই আপনার। ঠিকই শুনেছেন। আমার নিজস্ব গয়নাগাটি ছাড়াও অন ডিউটিতে মারা যাওয়ার জন্য প্রচুর টাকা ডেথ কম্পেনসেশন পাই। তবে আরও একজনের টাকাও ছিল। কার? তথাগতর পিসিমার। হ্যাঁ, অজয়ের মুখেও শুনেছিলাম। আগে এটার নাম ছিল বাসন্তী পুস্তকালয়। হ্যাঁ, বাসন্তী পুস্তকালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তথাগতের পিসে মশাই। তার অকালে মৃত্যুর পর পিসিমাই তথাগতকে নিজের পাবলিকেশনের দায়িত্ব দেন। তারপর হঠাৎই একদিন পিসিমা বাসন্তী দেবীর রহস্যজনকভাবে মৃত্যু হয়। রহস্যজনক মৃত্যু মানে? শুনেছিলাম পুজো করতে করতে শাড়ির আঁচলে আগুন লেগে যায়। মাফ করবেন মিস্টার ব্যানার্জি, এর বেশি আমার জানা নেই। জানা নেই নাকি বলতে চান না? সে আপনি যাই ভাবুন, তবে আমার জানাটা ধোঁয়াশায় ঘেরা। মহিলাকে আমি চিনতাম না, শোনা কথাটাই বললাম। যা কিছু জানার জানতো একজন। যদি তাকে কোনোদিনও পেয়ে যান, আসল সত্যটা হয়তো সেদিন জানতে পারবেন। আপনার কথার অর্থটা বুঝতে পারলাম না। কার কার কথা বলছেন আপনি? শিখা সাধু। মানে বিতানের মা? তা হবে। ম্যাডাম, আমি এখানে এসেছিলাম আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পাবো, যাতে করে তথাগত দত্তগুপ্তের লয়ার তথাগত বাবুকে বের করে আনার রাস্তাটা খুঁজে পান। কিন্তু আপনার কথা শুনে মনে হয় কিছু পুরনো পাপের ছায়া কোথাও যেন লুকিয়ে আছে। আপনি গোয়েন্দা মানুষ, আপনারা চেষ্টা করেন আড়ালে থাকা সত্যগুলোকে আলোয় আনতে। দেখুন না চেষ্টা করে, হয়তো সত্যি কোনো পাপের বা কলঙ্কের অতীত উঠে আসতে পারে। তাহলে এ ব্যাপারে আপনার সাহায্য পাবো না। কেউ কি নিজের কবর নিজে খোঁড়ে? শিখা সাধুকে ব্রহ্মানন্দ সাধুর বাড়িতে পায়নি। ওর হাজবেন্ড বললেন উনি এখানে দিন 15 জন্য বেড়াতে এসেছেন। তা এটা কি সত্যি? না, আমার যতদূর মনে পড়ে বিয়ের মাস 6 পর থেকে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য। আপনি কিসে আশ্চর্য হচ্ছেন জানি না, তবে শিখাকে খুঁজে পেলে অনেক না জানা কিছু জানা যাবে। এটাও খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আপনারই। বুঝলাম। তো যদি কোনো প্রয়োজন পড়ে আপনার মিনিমাম হেল্পটুকু তো পেতে পারি। মিস্টার দত্তগুপ্তর মুক্তির ব্যাপারে আমার কিছু করার নেই কিন্তু। হ্যাঁ, সে জানি। তবু একটা কথা কি বলবেন, কে মিথ্যে বলছে আর কে সত্যি? আমি জানি না। সত্যিই তো। এই উত্তরের পরে আর কোনো প্রশ্নই অর্থহীন, কারণ সব প্রশ্নের শেষে আমি জানি নাটাই উঠে আসবে। ঠিক আছে, আর চলি, হয়তো দেখা হবে। হতে পারে, নাও পারে। রহস্যময়ী অপরূপাকে পেছনে ফেলে ওরা এগিয়ে গেল। ছোট্ট বাগানে পা রাখতেই বিতান কোথায় যেন ছিল। পাশে এসে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, আর ইউ স্যাটিসফাইড? তোমার কি মনে হয় তোমার মামিমা স্যাটিসফাই করার মতো উত্তর দেবেন? তোমার মামিমাকে তো তুমি আমাদের চেয়ে ভালো চেনো। আর একটু পরেই তো সন্ধে নামবে। সন্ধ্যের পর আকাশটাও মেঘলা হচ্ছে, একটু বৃষ্টি হওয়া না খুব দরকার। হ্যাঁ বিতান, বৃষ্টি না নামলে যে কুমুট মেঘ সরবে না। আপনার তাই মনে হয়? হ্যাঁ, তুমি যেন কি একটা বলতে চেয়েছিলে। বলবো তো বটেই, সব চাবিকাঠি তো আমার হাতেই। তাই? হয়তো তাই। হঠাৎ গুড়গুড় শব্দে মেঘ ডাকতে শুরু করলো। বিতান বলল, না আঙ্কেল, এই অবস্থায় তো আপনাদেরকে ছাড়া যাবে না। বৃষ্টি সত্যি নামলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন। যে কটা মিনি আছে তাও পাবেন না। সাইকেল রিক্সাও বায়না তুলতে যাব না। একটু দাঁড়ান, আপনাদের আমি অন্তত দেবীসিটি পর্যন্ত এগিয়ে দিই, তারপর না হয় কিছু একটা পাওয়া যাবে। বিতান আর কোনো নাই শুনল না। বিজয়কর যাদবপুর ডিঙিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে কিছুটা এগোবার পর সত্যি সত্যি জোর কদমে বৃষ্টি নামল, যাকে বলে মুষলধারে। সুকান্ত সেতু পেরিয়ে ওরা যখন নিউ আলিপুরে পৌঁছলো, তখনও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। কাকভেজা হয়ে কোনো রকমে দুজনে বাড়ি পৌঁছে দেখে নন্দিনী মুখ কোমড়া করে বসে রয়েছে। ওই পর্যন্ত নন্দিনী মুখে কোনো অনুযোগ জানায় না, তবে ওর ভুরুকুঞ্চিত নীরবতাই ভীতিজনক। দীপু ঘরে ঢুকেই বলল, বৌদি প্লিজ 2 কাপ গরম কফি, নইলে কাল থেকে ডাক্তারের খরচ তোমরা সামলাতে পারবে তো? 1 জন নয়, 2 জন, ডাবল ফিজ। নীল তথৈবচ। ওরা যখন ভদ্রস্থ হয়ে সোফায় বসলো,
তখন আশেপাশের বাড়ি থেকে শঙ্খধ্বনির পুরো এপিসোড হয়ে গেছে। তবে কফিটা এসে গিয়েছিল। কিছুক্ষণ পর দীপুই শুরু করলো যে, জানো বৌদি, এটা বেশ একটা ঘোর প্যাচের কেস। অনেকক্ষণ চুপ করে থাকার পর আর থাকতে না পেরে নন্দিনী বলল, একটা নোট জালিয়াত লোকের কেস নিয়ে লাফালাফি করার কোনো জাস্টিফিকেশন নেই। লোকটার মিনিমাম 10 বছর জেল হবে। নীলের পক্ষে ওকে বাঁচানো সম্ভব নয়। এবার তোমরা যাও, একটা সিরিয়াল বেশ জমিয়ে দিয়েছে, আমি যাচ্ছি। বৌদি, শেষে তুমিও একটু ব্রুটাস। নন্দিনী কোনো সাড়া না দিয়ে সিরিয়ালের প্লট ধরতে ওপরে উঠে গেল। নীল এতক্ষণ কোনো কথাই বলছিল না। নন্দিনী উঠে যাওয়ার পর নীল বলল, ব্যাপারটাই তুই কোনো বা কোথাও অসঙ্গতি খুঁজে পাচ্ছিস? দীপু সামান্য চিন্তা করে বলল, অনেকগুলো। যেমন? প্রথমত, অযুতা দত্তগুপ্তের সম্বন্ধে যাই সাফা কাক না কেন, আমার এদের দুজনকে কাউকেই ঠিক বিশ্বাস হচ্ছে না। না দত্তগুপ্ত, না ব্রহ্মানন্দ। আমার কি মনে হয় জানো, 7 দিন পিসিতে রাখলে আর বেদরম লেদাম খেলে যে কেউই একজন সত্যি কথা বলে দেবে। তারপর যে কেসে ধরেছে, ধোলাই তো বাধা। পুলিশ তোমার ওই ছাতার পাবলিশার মানবে না। হয়তো পুলিশ একদিন তাই করবে, যে কোনো দিন ব্রহ্মানন্দ অ্যারেস্ট হয়ে যেতে পারে। কিন্তু দীপু, কয়েকটা জট। ব্রহ্মানন্দ লোকটা বেমালুম তার স্ত্রী সম্বন্ধে মিথ্যে কথা বলে গেল। ও জানে ওর এই মিথ্যেটা 2 দিনের মধ্যে আমরা জেনে ফেলব। তাও ভেজালটা কেন? অন্য কোনো কারণ? কে জানে। শিখাদেবী সম্বন্ধে পিতানের মামিমারাও নীরব। আর তার উপর একটা আশ্চর্য হওয়ার মতো উক্তি শোনা গেল দীপিতা দেবীর কণ্ঠে। সেটাও ভাববার ব্যাপার। তুমি একবার আশ্চর্য শব্দটা উচ্চারণ করেছিলে, কি ব্যাপার বলো তো? না, কিছু না, পরে বলবো। কিন্তু মহিলা কি উবে গেলেন? উবে আর যাবে কোথায়? কপ্পুর নাকি আছে কোথাও? খোঁজ নেওয়া দরকার। ভালো কথা। এবার তুই আই মোস্ট মিসড কাইটিংয়ের জায়গায়। দীপিতা দাশগুপ্ত, এক্স ওয়াইফ অফ ব্রহ্মানন্দের তুতো দাদা। ওর দাদা মারা যাবার পর তিনি পরবর্তীকালে বিয়ে করলেন দত্তগুপ্তকে। কিন্তু তিনি দত্তগুপ্তর বলতে গেলে কোনো খোঁজ খবরই রাখেন না। তার ভার্জন, তিনি সই দিয়েই খালাস। অথচ প্রথম দিন বিতান বলেছিল যে আদতে চাবিকাঠি থাকে ওর মামির হাতে। দত্তগুপ্ত দীপিতার হাতে ক্রীড়নক, কন্ডাক্টরই জবানবন্দি। তারপর উনি দুটো রহস্যময় ঘটনার কথা বললেন। প্রথমজন বাসন্তী দেবী, এই পাবলিকেশনের আসল মালিক। তার আকস্মিক মৃত্যুটা দীপিতা দেবী ভালো চোখে দেখছেন না, বলেছেন রহস্যময় মৃত্যু, কিন্তু কিছুই নাকি জানেন না। এরকম হয়। আর 2 নম্বর বিতানের মা, এটাও দীপিতা দেবী এড়িয়ে গেলেন। একটা জলজ্যান্ত মহিলা বিয়ের 6 মাসের মধ্যেই নিখোঁজ হলেন। এসব কি তিনি কিছুই জানবেন না? তা কি হয়? 10 লক্ষ টাকা জাল নোটের চেয়েও এদের ফ্যামিলি হচপচ তো কিছু কম নয়। আমারও তো তাই মনে হচ্ছে। আর একটা কথা, মুকুন্দপুরের ওই বাড়ির পেছন দিক থেকে দত্তগুপ্তের সম্পর্কিত ভাই এবং তার বউ থাকে। বিতানের মতে তাদের সঙ্গে খুব একটা বনিবনা এই পরিবারের নেই। বনিবনা নেই, অথচ বেমালুম থাকছে। সেটা কি জোর জবরদস্তি, নাকি থাকতে দিতে দত্তগুপ্তবাবু বাধ্য হচ্ছেন? গুরু, এ তো দেখছি দড়ি ধরে মারো টান, রাজার হবে খান খান। তা তো বুঝলাম, কিন্তু দড়িটা কোথায় আর কে? কার দড়ি আর কার দড়ি ধরে টান মারব? নীলদা, অনেক সময় অতি অকিঞ্চিতকর বস্তু বা পার্সন অনেক কাজে লাগতে পারে। চোখে দেখা যাচ্ছে তেমন কাউকে? পেছনের দুজনকে একটু বাঁচালে হতো না? ওরা তো সাথে পাছে থাকে না শুনলাম। তবে ভাতৃবধূর নাকি মাঝে মাঝে ফোসফোসানি আছে। আরও একজন আছে গো। একজন নয়, 2 জন। বাড়ির চাকরটা আরেকজন হিন্দুস্থানি, আমাদের জলখাবার দিল। কিছু খবর পেতে পারো, বিশ্বস্ত হলে তাও পাবে না। তবে বুঝেছি তুই কার কথা বলছিস। তথাগত বাবুর ছেলে। কিন্তু তিনি কতটা অ্যাবনর্মাল আর কতটা ইনঅ্যাবিলিটি সেটা তো না মিট করলে বোঝা যাবে না। তবুও তার মা এবং ছেলেকে ডিঙিয়ে কি তার কাছে যাওয়া সম্ভব? মানছি, কিন্তু চেষ্টা করতে দোষ কি? এবার বিকাশ তালুকদারকে দরকার। কেসটা পুলিশি ব্যাপারে কতদূর কি এগোলো সেটা একটু জানা দরকার। সঙ্গে সঙ্গেই বিকাশের গলা পাওয়া গেল। নমস্কার ব্যানার্জি সাহেব, খবর কি বলুন? জাল 10 লক্ষ টাকার কিছু হদিশ হলো? না, তবে ব্রহ্মানন্দ সাধুকে অ্যারেস্ট করা হয়েছে। মনে হচ্ছে কোনো রেজাল্ট আসতে পারে। আমার তো মনে হয় না, তবে ছাই দেখে ওড়াতে হয় বই কি। সে আর বলতে।
দিন 5 পর বিকাশ তালুকদার এসে হাজির হলেন নীলের বাড়ি। তখন সন্ধে হয়ে গেছে। অফিস থেকে ফিরে নন্দিনী বসেছিল নীলের সামনের সোফায়। আজকে সন্ধ্যার মেনু তেওয়ারি মিষ্টি ভাণ্ডারের বিগ সাইজের সিঙ্গারা উইথ লাল চালের মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা আর হালকা করে তেল দিয়ে মাখানো মুখরোচক রেসিপি। একটু পরে দীপু ঢুকলো 4 কাপ চা নিয়ে। খেতে খেতে বিকাশ বললেন, ব্যানার্জি সাহেব, জাল নোটের কেসটা তো একটু জটিল হয়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ব্রহ্মানন্দ বলছে ওর অত টাকা নেই, সেটা বলছে দীপিতা দেবী, বলছে বিতান সাধু। ব্রহ্মানন্দ বলছে সে বাড়িটা টাকার অভাবে বন্ধক দিয়েছে সরোজমোহন কুণ্ডু নামে একজন মাছ আড়তের মালিককে, মাছ ব্যবসায়ীদের কাঁচা টাকা। এই সরোজমোহনের সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, আমি সরোজবাবুর সঙ্গে দেখা করেছিলাম। সম্ভবত আপনাদের পুলিশের লোক গিয়েও যথাযথ যাচাই করে এসেছে। অর্থাৎ ব্রহ্মানন্দ ঠিক কথাই বলেছে। না, এখানেই জগা খিচুড়ি। তার মানে ব্রহ্মানন্দ সরোজমোহনের কাছে বাড়ি বন্ধক রেখেছিল, কিন্তু সেটা আজ থেকে 2 বছর 3 মাস আগে। তারপর আজ থেকে 1 বছর আগে ব্রহ্মানন্দ সেই বাড়ি খালাস করিয়ে নেয়। সে কি? ব্রহ্মানন্দ তো পুলিশেরাই একথা উল্লেখ করেনি। আচ্ছা ব্যানার্জি সাহেব, আপনি কি সরোজমোহনের সঙ্গে ডিরেক্ট কথা বলেছিলেন? হ্যাঁ, প্রথম আমাকে পাত্তা দিতে চাইছিল না। তার বক্তব্য, আমার এসবে কি দরকার, ব্যাপারটা ব্রহ্মানন্দ তেনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকাই উচিত, এইসব আর কি। তারপর যেই আমার কার্ডটা বার করলাম তখনই কাজটা হলো। উনি সব কিছুই স্বীকার করলেন। কত টাকা ধার নিয়েছিলেন ব্রহ্মানন্দবাবু? 1.5 লাখ টাকা। পুরোটাই শোধ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে যে লোকটার টাকা নেই, মোটামুটি যাকে বাড়ি বন্ধক রেখে 1.5 লাখ টাকা ধার করতে হয়, এবং যার ব্যবসার কোনো নির্দিষ্ট হালকিহল নেই, সে কিভাবে টাকা শোধ করবে? তার তো তেমন কোনো ইনকামও নেই। এটা বিতানও স্বীকার করেছে এবং দীপিতা দেবীও স্বীকার করেছেন। তোমাদের দত্তগুপ্তবাবু বলেছেন তিনি ব্রহ্মানন্দকে ওই বাড়ির জন্য 10 লাখ টাকা ধার দিয়েছিলেন? হ্যাঁ। এবং তিনিও একজন ব্যবসাদার। তাতে কি? তাতে এই, কেন একটা বাড়ির জন্য একজন ব্যবসাদার দিচ্ছেন 1.5 লাখ টাকা, অন্যজন দিচ্ছেন 10 লাখ টাকা? এরকম হয়? হতে হয়তো পারে। ব্রহ্মানন্দ বাবুর সঙ্গে দত্তগুপ্তবাবুর একটা পারিবারিক রিলেশন আছে। ব্রহ্মানন্দ তার ভগ্নিপতি। কি জানি, কোনো ব্যবসায়ী পয়সা ওড়াতে চায় না। বাপ ছেলের সম্পর্কে ও বাবাকে হুঁশিয়ার হয়ে টাকা দিতে হয়। বোঠানের কথায় যুক্তি আছে, কিন্তু আমার দ্বিতীয় পয়েন্ট, দত্তগুপ্ত বলছেন দিন 10 আগে ব্রহ্মানন্দ টাকা শোধ দিয়ে বাড়ির দলিল নিয়ে চলে যায়, যেটা কেউ বিশ্বাস করছে না। বক্তব্য, তাকে ফাঁসানোর জন্য তথাগত দত্তগুপ্ত এই চাল চেলেছে। ওদিকে দত্তগুপ্ত বলছেন যে টাকাটা ফেরত পেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এত টাকা ব্রহ্মানন্দ কোথা থেকে জোগাড় করলো। ব্রহ্মানন্দবাবু কোত্থেকে এত টাকা পেলেন তা তো দত্তগুপ্তবাবুর জানতে চাওয়ার কথা নয়। উনি কি চাননি যে ব্রহ্মানন্দ আর ছাড়াতে না পারুক? হ্যাঁ, সেটাও হতে পারে। পুলিশ এখন কি করতে চাইছে? বিকাশবাবু, এ ব্যাপারটা আপনি এখন ভালো বলতে পারেন। পুলিশও ফাঁপড়ে। দত্তগুপ্ত তো শহরের গণ্যমান্য লোক, চট করে তার ঘরে জাল নোট এটাও তেমনভাবে ঠিক মেনে নিচ্ছে না, বরং তারা সন্দেহ করছে ব্রহ্মানন্দর পক্ষে জাল নোটওয়ালাদের সঙ্গে যোগাযোগ থাকলেও থাকতেই পারে, কারণ তার বাজারে নাকি আরও অনেক দেনা রয়েছে। তার কাছে জাল 10 লাখ টাকা পাওয়া অপেক্ষাকৃত সহজ, এবং সেই টাকাই সে বাড়ি ছাড়িয়ে নিয়েছে, কিন্তু সেটারও কোনো সলিড প্রমাণ কিন্তু নেই। তাহলে দাঁড়াচ্ছেটা কি? মনে হচ্ছে প্রমাণের অভাবে দুজনকেই ছেড়ে দেওয়া হবে। এরকম হয় নাকি একজনের ড্রয়িং রুম থেকে জাল 10 লক্ষ টাকা পাওয়া গেল, যেহেতু প্রমাণ নেই তাকে ছেড়ে দেওয়া হবে? এটা একটা পুলিশি চাল হতে পারে। চাল? হ্যাঁ, একটু ভেবে দেখোই না। নিজের মুখে অপরাধ স্বীকার না করলে আসল অপরাধীকে তুমি খুঁজে নাও পেতে পারো। জাল টাকা রাখার অপরাধে একজনকে জেল খাটানো যেতেই পারে, কিন্তু আসল কলকাঠি যদি অন্য কেউ নেড়ে থাকে? সেটা কি? সেটা খোঁজার দায়িত্ব বিকাশদা এবং নীলদা তোমার। তবে আমি বলবো, পুলিশ যদি দুজনকে প্রমাণের অভাবে ছেড়ে দেয় তাহলে হবে ওয়াইজ চাল। কেসটা যতটা সহজ বলে মনে হচ্ছে সম্ভবত ততটা নয়। তুমি কি বলো নীলদা?
কিছু না বলে নীল ভুরু কুচকে চুপ করে বসে রইল। শেষ পর্যন্ত নীল, দীপু আর বিকাশবাবুর ভাবনাটাই ফলে গেল। তথাগত দত্তগুপ্ত আর ব্রহ্মানন্দ জামিনে ছাড়া পেলেন। নগদ 10 লাখ টাকার জামিনে ছেড়ে দেওয়া হলো দত্তগুপ্তকে, এবং কেস না মেটা পর্যন্ত তিনি কোনোভাবেই শহরের বাইরে যেতে পারবেন না। আর ব্রহ্মানন্দের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তাকেও ছেড়ে দেওয়া হয়, কিন্তু প্রতি সপ্তাহে তাকে একবার থানায় হাজিরা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দত্তগুপ্ত এখন গৃহবন্দী স্বেচ্ছায়, কারণ তিনি কোথাও বের হচ্ছেন না, না নিজের কারবারে না বন্ধুবান্ধবের বাড়ি। বাইরে কোনো ফোনও ধরছেন না, সম্ভবত লজ্জায় আর ঘেন্নায় কাউকে মুখ দেখাচ্ছেন না। সেই যে নিজের ঘরে এসে ঢুকেছেন, একমাত্র হরিমাধব ছাড়া তার ঘরে ঢোকবার আর কেউই অনুমতি পায়নি। বাইরে বেরোনো মানেই হাজার লোকের হাজারটা প্রশ্ন। কয়েকদিন আগে এক পাবলিশার দেখা করতে এসে তাকে তো জিজ্ঞাসা করেই ফেলেছিল, দত্তগুপ্ত ভাইয়া একটা সত্যি কথার জবাব দেবে? জবাব না দেবার কি আছে? মান সম্মান যা যাবার তা তো গেছেই। একবার সম্মান গেলে এক জীবনে আর তা ফিরে পাওয়া যায় না। আমি তো আর রাজনীতির লোক নই। বল, কি তোমার প্রশ্ন? কিছু মনে করো না ভাই, একটা সত্যি কথা তো মানবে। আমরা ব্যবসাদারেরা কেউ সাচ্চা লোক নই, অল্প বিস্তর 2 নম্বরই সবাই করি। আমাদের সবার পেছনে কিছু না কিছু দাগ আছে, কারুর দেখা যায় কারুর যায় না। উনি অত মন খারাপ করো না, দেখবে 2 দিন পর সব ধুয়ে মুছে গেছে। কিন্তু একটা সত্যি কথা বলবে? বলো। তুমি তো রেগুলার বাংলাদেশে বইপত্তর পাঠাও তো? মানে এইসব জাল নোট ফোট সব বাংলাদেশ বা নেপাল থেকে এখানে ঢোকে, নিশ্চয় তোমার সঙ্গে কিছু লাইন আছেই। নেহাত ধরা পড়ে গেছো তাই, নইলে তোমায় পায় কে? কিছুদিন পর সব ধামাচাপা পড়ে যাবে। তাই বলছিলাম কি, একটু ঝেড়ে কাশো, কি বলতে চাইছো কি? খুব টানাটানির মধ্যে আছি, একটু লাইনটা করে দাও না গো। আমি মাইরি বলছি, সারা জীবন তোমার জুতো পালিশ করে দেব। বিশ্বাস করো, এর বিন্দু বিসর্গ কেউ জানতে পারবে না। অবশ্য আমি তোমার মতো অত কাঁচা কাজ করব না। এসব টাকা কেউ ঘরের লোকারে রাখে? তথাগতবাবু আর ধৈর্য রাখতে পারেননি, বলেছিলেন, দেখো দাস, আমার এখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা। তুমি এসেছো আমায় নিয়ে উপহাস করতে, নাকি সরকারের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছো? বাবু, একটা ছোট বদল কি আর দেবো? হ্যাঁ, নিয়ে আয়। বিতান কোথায় রে? বোধ হয় তেনার ঘরে। পাঠিয়ে দে। মেয়েটা ব্যবসা ট্যাবসা ঠিক মতো দেখছে তো? কে জানে। মাঝে মধ্যে দীপিতার বুকটা কেঁপে ওঠে ডাক্তারের শেষ কথায়। একদিন দীপিতা ডাক্তার শ্রীবাস্তবকে জিজ্ঞাসা করেছিলেন, অনির্বাণ আর কতদিন থাকবে? স্পষ্ট করে কোনো উত্তর না দিলেও হাবে ভাবে ডাক্তার বুঝিয়ে দিয়েছিলেন যে প্যারালিটিক কন্ডিশনটা অতি ধীরে ধীরে পায়ের দিক থেকে ওপরে উঠে আসছে। যেদিন সেটা হার্টকে স্পর্শ করবে, অনির্বাণের আগুন সেই দিনই নিভে যাবে। এসব ক্ষেত্রে আগে থেকে কিছু বলা যায় না। 1 বছরও লাগতে পারে, 2 বছরও হতে পারে, আবার 1 মাসের মধ্যেই সব শেষ হয়ে যেতে পারে। হরিমাধব এসে খবর দিল, মা, সেই বাবুটি এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। দীপিতা জানতেন উনিই ডেকে পাঠিয়েছিলেন নীলকে। যা, এ ঘরে ডেকে নিয়ে আয়, আর জল খাবারের ব্যবস্থা করিস। নীল আর দীপু আগের দিনে সেই ঘরটিতেই এসে ঢুকল। ঘরটি বেশ ভালোই ঠান্ডা। আজও দীপিতা দেবী জানালার ধারে বসেছিলেন, যদিও জানালাটা বন্ধ। ওনার হুইল চেয়ারের সামনে 2টো চেয়ার, সামনে টিপয়। আজ বিতান নেই, ওকেই এখন কাউন্টার সামলাতে হচ্ছে। আগের দিনে সেই মিষ্টি গন্ধটা আজও আছে। এসি ঘরে একটাই অসুবিধে, সিগারেট খাওয়া যাবে না। এতএব একবার সিগারেটের প্যাকেটে হাত দিয়ে আবার ফের পকেটে ঢুকিয়ে নিতে হলো। দীপিতা বললেন, সরি নীলাঞ্জন বাবু, আমার আপত্তি না থাকলেও এসি রুমে সিগারেটটা অবশ্য এখন অনেকেই খায়টায়। নো প্রবলেম, আমারও ডাক্তারের নির্দেশে সিগারেট কম খাওয়ার। এদিকে সাপে বর, আপনিই বলুন, হঠাৎ ডেকে পাঠালেন কেন? আপনার হাজবেন্ড তো জামিনে ছাড়া পেয়েছেন, তা ওকে তো দেখছি না। উনি তো এ ঘরে আসেন না। কেন?
ওর কি এসি স্যুট করে না? না করলে আর নিজের অফিসে এসি লাগান কিভাবে? এমনকি এখানেরও ঘরে ঘরে এসি আছে। তাহলে ওর না আসার কারণ, বিশেষ করে এতদিন একটা হ্যারাসমেন্টের পর? আমার যতদূর ধারণা, প্রতিটি পরিবারের একটি ইতিহাস থাকে। সে ইতিহাস ভালো অথবা খারাপ, তবে সাধারণত প্রতিটি পরিবারের কিছু না কিছু বিপর্যয়ের ইতিহাস আছে, কিছু না কিছু অন্যায়ের ইতিহাস আছে। সেটা কখনো অন্ধকারের অতলে তলিয়ে যায়। এই পরিবারেও কি তেমন কোনো ঘটনা আছে? লেখক অজেয় রায়ের একান্ত অনুরোধে আপনি তথাগত দত্তগুপ্তকে বাঁচাবার জন্য এসেছেন। না ম্যাডাম দত্তগুপ্ত, উনি যে কেসে ফেসেছেন আমার সাধ্য নেই ওকে সেখান থেকে বার করে আনি। এটা ভারত বিরোধী চক্রান্তের মধ্যে পড়ে। তাহলে উনি জামিন পেলেন কিভাবে? আপনারা কি সরকারকে বালখিল্যের দলে ফেলে দিয়েছেন নাকি? নাকি সেখানে সব মূর্খের দলরা বসে আছে? না, সে কথা ভাবছি না। তবে হ্যাঁ, এসব তবে খেলা চলছে। কোথাকার জল কোথায় গিয়ে পড়বে তা কি কেউ আর বলতে পারে? সে কথা থাক, জামিন পাওয়া মানে কিন্তু কেসটা মিটে যাওয়া নয়। এর জের অনেক দূর করতে পারে। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা খুঁজে বার করবে সরকারি গোয়েন্দারা। হঠাৎ পাশের ঘর থেকে একটা ভারী পতনের শব্দ পাওয়া গেল। কে যেন চিৎকার করে কেঁদে উঠল। সর্বনাশ হয়েছে বলে দীপিতা খুব জোরে তার হুইল চেয়ার চালিয়ে দিলেন। নীলার দীপু বোকার মতো বসে না থেকে ওরা দীপিতা দেবীকে অনুসরণ করে পাশের ঘরে চলে গেল। যা ভাবা গিয়েছিল ঠিক তাই। খোকা মানে অনির্বাণ মাটিতে পড়ে ছটফট করছে আর ছোট্ট ছেলের মতো কান্না জুড়েছে। দীপিতা ঘরে ঢুকেই জোরে চেঁচিয়ে উঠলেন, কল্পনা, কল্পনা! অনির্বাণকে ওপরে তোলা হলো, কিন্তু এখন আর তার মুখে কান্নার রেশ নেই। সবকটা দাঁত বার করে হিহি করে হাসতে শুরু করে দিয়েছে, ঠিক একটা 5-6 বছরের ছেলের মতো। নীল ওর মাথায় হাত বুলোতে বুলোতে জিজ্ঞাসা করল, খোকা তোমার কি খুব লেগেছে? খোকার হাসি নিমেষে উধাও, তার মুখে বোকা বোকা ভাব। তবুও বোঝা যায় যে সে বোঝার চেষ্টা করছে। এই লোকটি আবার কে? নীল আবার জিজ্ঞাসা করল, তোমার লাগেনি তো? তুমি কে? আমি তোমার বন্ধু। বন্ধু? বন্ধু কি? বন্ধু মানে যে তোমার সঙ্গে খেলা করবে, গল্প বলবে। খেলা? খেলা আবার কি? নীলাঞ্জন বাবু, ও কিন্তু খেলা কাকে বলে, বন্ধু কাকে বলে এসব কিছুই জানে না। এখনকার 5 বছর বয়সের ছেলের যা বুদ্ধি সেটাও ওর নেই। খিদে পেলে কাঁদে, ভেতরে কোনো কষ্ট হলে কাঁদে, কিন্তু বলতে কিছুই পারে না। মাঝে মাঝে অকারণে হাসে, সেটা কেন মা হয়েও আমি সেটা বুঝতে পারি না। চলুন আমরা পাশের ঘরে যাই, কল্পনা তো এসেই গেছে। দীপিতা দেবী হুইল চেয়ারে আগে আগে এগিয়ে চলল, পেছনে নীল আর দীপু। ইতিমধ্যে হরিমাধব 2 প্লেট ভর্তি খাবার রেখে গেছে। দীপিতা বললেন, মিস্টার ব্যানার্জি, আপনারা খেতে শুরু করুন, নইলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। এসি চলছে তো? আমার প্রশ্নের উত্তরটা দিলে না তো। কোন প্রশ্ন? এই পরিবারের তেমন কোনো ইতিহাস আছে কিনা? আছে, অনেক কিছুই আছে, কিন্তু আজ আর পাক ঘাটতে ইচ্ছে করে না। আর সেসব শুনে আপনার বোধহয় কোনো লাভও হবে না। ম্যাডাম, সেদিন আপনি আমাকে অনেক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন। আমি জানি আপনি অনেক সত্য লুকাতে চাইছেন, অথচ ঠিক আছে, আমাকে ডাকার কি কারণ সেটাই বলুন। মিস্টার ব্যানার্জি, আমার বা আমার ছেলের জীবন বিপন্ন। বিপন্ন কেন? হ্যাঁ, বিপন্ন। আর এই বিপন্নতা আজকের নয়। 15 বছর আগে থেকে একটা ঘুণ পোকা প্রতিদিনই ঘর ঘর শব্দে একটা আতঙ্কের শিহরণ তুলে চলেছে। মনে হয় একটা লোক আমাদের দুজনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। কে? সে চায় না আমরা বেঁচে থাকি। সে আমাদের দুজনকে দুচক্ষে দেখতে চায় না। তাকে চেনেন? হয়তো চিনি, কিন্তু তার অপরাধের কোনো প্রমাণ আমার হাতে নেই। অপরাধটা কি? তখন আমার ছেলেটা ফুটফুটে 4 বছরের, করিডোরে একাই খেলা করছিল। হঠাৎই পেছন থেকে কে যেন তার ঘাড়ে কোনো শক্ত কিছু দিয়ে সজোরে আঘাত করে। খোকা মারা যেতে পারত, মরেনি। দীর্ঘদিনের শুশ্রূষায় সেরে ওঠে, কিন্তু তারপর কেমন যেন একটা বোবা চাহনি, বোবা অভিব্যক্তি। আঘাতটা কে করেছিল জানতে পারেননি? না, ওই আঘাত হয়তো একদিন সামলে নেওয়া যেত, কিন্তু তার পরের আঘাতটা, উফ কি ভয়ঙ্কর। খোকা ড্রয়িং রুমের সোফায় বসে রাইমসের বই নিয়ে ছবি দেখছিল।
আমি ওর সামনে বসে হঠাৎ যা হবার কথা কেউ কোনোদিন ভাবতে পারেনি তাই হয়েছিল। পিছনের বুক সেলফ যেটা ভারী ভারী বই ঠাসা ছিল, মনে হলো কে যেন সেই সেলফটা ঠেলে ওর ঘাড়ে ফেলে দিল, অথচ সেলফটা দেওয়ালের সঙ্গে ভালো করেই আটা ছিল। আটা যে ছিল সে খবরটা ভালো করে নিয়েছিলেন? সে সময় পাইনি, তখন তো মুমূর্ষ খোকাকে নিয়ে ছুটেছি হাসপাতালে। ফিরেছিলাম নিচের পোর্শন অবশ হয়ে যাওয়া খোকাকে নিয়ে। ততদিনে সেলফটা নতুন করে আটা হয়ে গেছে। এবার আপনার জীবন সংসার কথাটা বলুন। পঙ্গু খোকার সর্বক্ষণের সাথী তো আমি। ওকে নিয়ে গিয়েছিলাম নেতারহাট। তখন ওর বয়স বছর 10। সঙ্গে ছিল রাধা বলে একটি কাজের মেয়ে। আপনার স্বামী? তখনকার নেতারহাট ছিল অনেক ফাঁকা, আজকের পর্যটকের ভিড় ঠাসা নয়। খোকাকে প্যারাম্বুলেটারে ঠেলতে ঠেলতে রাধা একটু এগিয়েছিল, আমি একটু অন্যমনস্ক হয়ে পেছন পেছন যাচ্ছিলাম। কাঁচা রাস্তা হলেও খুব একটা ভঙ্গুর পথ ছিল না। পথের একটা বাঁক ঘুরতেই মনে হয়েছিল কে যেন আমার পায়ে পা লাগিয়ে সজোরে ধাক্কা দিল। টাল সামলাতে পারিনি। প্রায় 50 ফুট পথ ওলট পালট খেতে খেতে ধাক্কা খাই খোকার প্যারাম্বুলেটারে। সামনেই ছিল ইউটার্ন। আমরা সব শুদ্ধ নিচের ঠিকরে পড়তে পারতাম, কিন্তু বেঁচে যাই। রাধার জন্য প্রাণপণে সে পুরো ধাক্কাটা সামলেছিল। আমাদের বাঁচিয়ে সে ছিটকে গিয়েছিল খাদে। রাধা মারা যায় সেখানেই। কে ধাক্কা দিয়েছিল এটুকু বোধহয় বুঝতে পারেননি? ওই অবস্থায় তো বোঝা সম্ভব ছিল না, তবে এটুকু বুঝে নিতে অসুবিধা হয়নি, ধাক্কাটা যে দিয়েছিল সে আমাদের মারতেই চেয়েছিল। আপনার স্বামী এক্স্যাক্টলি তখন কোথায় ছিলেন? সেবার উনি কলকাতার পাবলিকেশন নিয়ে নাকি খুব ব্যস্ত ছিলেন। সামনেই তখন বইমেলা। নাকি তাহলে আপনার ভ্রূণ সন্তানকে নিয়ে রাধাকে ভরসা করে একাই চলে গিয়েছিলেন? না, আমার সঙ্গে গিয়েছিল ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ বাবু? আচ্ছা, তা বিতান যায়নি? ওর পড়াশোনার চাপ ছিল, যেতে পারেনি। থাকতো মিনামাসি নামে একজন আয়ার কাছে। অ্যাক্সিডেন্টের পর আপনাকে হসপিটালাইজড কারা করে? ওখানকারই লোকাল কিছু পাহাড়ি মানুষ। তারা অতদূর থেকে আপনাকে হসপিটালে আনতে পারলো? না পারার তো কিছু নেই, গাড়ির ব্যবস্থা ব্রহ্মানন্দই করেছিল। তাছাড়া তখন নেতারহাটে মেডিকেল হেল্পের তেমন সুবন্দোবস্ত ছিল না। হসপিটালে রাধাকে মৃত বলে ঘোষণা করে। তাহলে আপনার হাতে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই? কি ব্যাপারে? আপনি বলছেন কেউ একজন ধাক্কা মেরেছেন, কে আন্দাজ করতে পারেন? না। তারপর 10টা বছর কেটে গেছে, অর্থাৎ বিতানের বয়স 24-25 আর খোকার 19-20, তাই তো বললেন? হ্যাঁ, 2-1 বছর এদিক সেদিক হতে পারে। এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি? সেভাবে না হলেও রাতের অন্ধকারে মনে হতো কেউ যেন আমার গলা টিপতে আসছে, কিংবা মনে হতো আমার হুইলের পেছনে দাঁড়িয়ে কেউ হয়তো গলায় ফাঁস লাগাবার চেষ্টা করছে, অথবা হুইলের চাকা আলগা করে দিচ্ছে। কিন্তু কাউকে প্রত্যক্ষ করেননি? না। কাউকে সন্দেহ করছেন? কাকে করব? সবাই তো আত্মীয় স্বজনের মধ্যে। আচ্ছা, আপনার সঙ্গে ব্রহ্মানন্দবাবুর রিলেশনটা কেমন? দেওরের সঙ্গে একটু আধটু ঠাট্টা ইয়ার্কির সম্বন্ধ, এছাড়া আর কিছুই না। উনি এই বাড়িতে আসেন? আগে আসতেন, ব্যবসা সংক্রান্ত গণ্ডগোলের জন্য সম্পর্কটা চির খায়। চির খাবার আর কোনো কারণ নেই? হ্যাঁ আছে। আমার স্বামী চাননি ব্রহ্মানন্দের সঙ্গে শিখার বিয়ে হোক। কেন? অবশ্য আপত্তি অনেক কারণেই হতে পারে। একটাই কারণ, মনিটারি ডিসপ্যারিটি। প্র্যাকটিক্যালি ব্রহ্মানন্দের ব্যক্তিগত রোজগার প্রায় কিছুই ছিল না। খানিকটা আমার ভরসাতেই ও গিয়েছিল। হয়তো আমি চেষ্টা করলে ওকে পার্টনার করা যেত, কিন্তু তথাগত হঠাৎ একটা খারাপ ব্লেম ওর কাঁধে চাপিয়ে দিয়েছিল। সেটা কি? ওর নাকি খারাপ পাড়ায় যাতায়াত আছে এবং প্রচুর মদ্যপানও করে। তো এমন ছেলের সঙ্গে কোনো দাদাই বা তার বোনের বিয়ে দেয়। আপনার আপত্তি ছিল না? শিখাকে ব্রহ্মানন্দ বিয়ে করবে তাতে আমার আপত্তি থাকতে যাবে কেন? তবে তথাগত চাইনি। তবুও বিয়েটা হয়েছিল? হ্যাঁ, প্রথমত শিখা অ্যাডাল্ট, দ্বিতীয়ত শিখার জেদের কাছে তথাগত পিছু হটে গিয়েছিল। আর থামেন না ম্যাডাম, আরটা কি? একটা অদ্ভুত কথা শুনেছিলাম শিখার মুখে। কি রকম? তথাগত যখন কিছুতেই বিয়ে দিতে রাজি নয়, তখন শিখা চেঁচিয়ে বলেছিল, দাদা আমি অ্যাডাল্ট মেয়ে, তুমি আমার বিয়ে আটকাতে পারো না। আর যদি সে চেষ্টা করো, আমার শেয়ারের হিসাব বুঝিয়ে করো, তখন আমি তোমার সঙ্গে বোঝাপড়া করে নেব। শেয়ারের টাকা মানে? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, একই প্রশ্ন তথাগত করেছিল শিখাকে, তোর আবার শেয়ার কিসের? উত্তরে শিখা দেবী কি বলেছিলেন? ইন্টারেস্টিং। তারপর বলেছিল, দাদা আমাকে ঘাটিও না,
তোমার ভদ্র চেহারাটার চামড়া সরিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। তুমি কি তাই চাও যে হাটে হাঁড়িটা আমি ভেঙে দিই? কিন্তু শিখাদেবী কোথায়? আগেই বলেছি, এটা আমার জানা নেই, বিতানও জানে না। বেল, বিতানের সঙ্গে আমি কথা বলে নেব। আমার ব্যাপারটা কি হবে? দেখলেন তো একটু আগে খোকা বিছানা থেকে পড়ে গেল, অথচ ওর পাশ ফেরার মতো শক্তিও নেই। সে কি করে বিছানা থেকে পড়ে যায়? একটু সাবধানে থাকবেন নিজেও। আর কল্পনা মেয়েটি কেমন? ওকে সেন্টার থেকে এনেছি, ওর ব্যাপারে পুলিশে জানানো আছে। ঠিক আছে, আজ আমি যাচ্ছি, তবে সাবধানে থাকবেন, নিজের উপরে বল ভরসা রাখবেন। কোথাও কোনো বিসদৃশ দেখলে আমাকে খবর দেবেন। তবে আমার মনে হয় না তেমন ফাটল কিছু হবে। আচ্ছা, বিয়ের পর শিখাদেবী কতদিন স্বামীর ঘর করেছেন বলেছিলেন? সেদিনই তো বললাম, মাস 6। কেন বলুন তো? না, এমনি। রাস্তায় নেমে নীলি প্রথম প্রশ্ন করল, দীপু, তোকে কোনো কিছু স্ট্রাইক করেনি? সবটাই তো স্ট্রাইকিং, স্পেশাল কিছু পেলে নাকি? না, তোর দ্বারা ইনভেস্টিগেশন কিছু হবে না। সে তো তুমি আজ বলছো। অঞ্জনা আর নন্দিনী বৌদি কিন্তু অনেক আগেই বলে দিয়েছে। যাকে একটু ঝেড়ে কাশো তো। তুমি আর আমি এক নই, সেটা তো সবাই জানে। ভাবছি এটা কি করে হয়, গণ্ডগোলটা কি ওখান থেকেই? তুমি আর ধাঁধায় ফেলো না তো গুরু, ক্লিয়ার করো। তুই তো খুব কাছ থেকেই অনির্বাণ দত্তগুপ্ত মানে খোকাকে দেখলি। কি দেখলি? কি দেখলাম মানে? ওরে বাঁদর, খোকার মুখটা ভালো করে দেখেছিস? হ্যাঁ, যতটুকু দেখার তো দেখেইছি। একটা ফিজিক্যালি আর মেন্টালি ক্লিট ছেলে, ভালো করে খুঁটিয়ে দেখবারই বাকি আছে। বলতে গেলে প্রায় জড় ভরত, হাসি কান্না কোনোটারই কোনো তেমন সংজ্ঞা নেই। ব্যাস, আর কিছু নেই? তুমি ঠিক কি মিন করছো বলো তো? খোকার ওই মুখটা রিসেন্টলি আর কোথাও দেখেছিস কি? মাইনুটলি মনে করতো। খোকার মুখ? নিচের ঠোঁটটা কামড়ে কয়েক মিনিট অর্থপূর্ণ দৃষ্টিতে নীলের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আরে তাই তো, হ্যাঁ হ্যাঁ, অনেকটা মিল। আরে অনেকটা কি গো, বলতে গেলে হুবহু। এটা কি করে হয়? অবশ্য আইডেন্টিক্যালি মিল আমরা অনেক সময় পেয়ে যাই। আমারই তো একবার ভুল হয়েছিল। আমার এক পরিচিত ছেলের বাবা কোনো একটা অফিসে চাকরি করতেন। বন্ধুটির বাড়ি আমি মাঝে মধ্যেই যেতাম, তার বাবার সঙ্গে দেখাও হতো। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেঁটে ফিরছি, আমাদের ওখানে একটা স্টেশনারি দোকান ছিল। তার মালিকের কাছ থেকে বহুদিন জিনিসপত্রও কিনেছি। কিন্তু তোমায় কি বলবো, রাস্তার মধ্যে সেই দোকানদারি হঠাৎ আমার সামনে এসে যাওয়া দুম করে প্রশ্ন করে ফেলেছিলাম যে, আরে মেসোমশাই, আপনি হঠাৎ এখানে? উনি তো আমার দিকে ভেবাচাকা খেয়ে তাকাতেই আমার ভুলটা ধরা পড়ে। আমি যাকে মেসোমশাই বলেছিলাম, আসলে তিনি সেই স্টেশনারি দোকানের মালিক। আসলে দুজনের চেহারার মধ্যে এত মিল ছিল। ধান বানতে শিবের গাজন গাইতে তোকে অনেকদিনই বারণ করেছি। খোকার মুখের সঙ্গে যে লোকটার মুখের মিল, সেটা আমিও খুঁজে পেয়েছি এবং তোরও তাই মনে হয়েছে। এরা কিন্তু পরস্পরের থেকে অনেক দূরের মানুষ নয়। হ্যাঁ গুরু, সেটাই তো ভাবাচ্ছে। আচ্ছা, নরানাং মাতুলক্রম বলে একটা কথা আছে না? আছে। অনেক সময় মামাদের অনেক গুণ ভাগ্নেদের মধ্যে বর্তায়, কিন্তু মামার চেহারার সঙ্গে ভাগ্নের চেহারার হুবহু মিলটা কিন্তু চট করে হয় না। তাছাড়া এখানে যে দুজনের কথা ভাবা হচ্ছে, তারা কেউই মামা ভাগ্নে নয়। তুমি কি তাহলে অন্য কিছু সন্দেহ করছো? কাহিনী জটিল হতে শুরু করেছে। সেদিন আমি আশ্চর্য শব্দটা উচ্চারণ করেছিলাম, মনে আছে? কিন্তু না ভাঙলে তো কিছুই। শিখাদেবী মাত্র 6 মাস স্বামীর ঘর করে নিখোঁজ হয়, ঠিক? হ্যাঁ। তাহলে বিতান জন্মালো কোথায়? তুমি কি বলতে চাইছো বলো তো? ওই কাহিনীটাই জটিল হচ্ছে। হ্যাঁ, তা তো দেখেছি। খোকার মুখ আর ব্রহ্মানন্দ সাধুর মুখ হুবহু এক। শিখাদেবী মাত্র 6 মাস ছিলেন, তারপর থেকে কেউই তাকে দেখেনি। তাহলে বিতান গ্যারাকল, খুব গ্যারাকল। এটা কিভাবে হয়? কিভাবে হয় সেটা তো অনেক পরের কথা, কিন্তু কয়েকটা প্রশ্ন পরের পর আসতে শুরু হয়ে গেছে। কি? 2টো কারণে। হিসেবটা মেলাতে পারিনি বলে। কিসের হিসেব? অঙ্কের হিসেব। আর সম্ভবত হিসেবটা মিলবে বিতানের সঙ্গে বসলে। ও নিজেই অনেক কথা বলতে চায়, সেটাই সুযোগ আর সময়ের ব্যবধান। বিতান কেন বলবে? বলবে, নিশ্চয়ই বলবে। আর আমি যেটুকু গেস করি। কি? না থাক, আমার ধারণাটা ভুলও হতে পারে। আমি দেখি, হয়তো আমার গরজেই আমি বিতানের সঙ্গে গিয়ে বসবো। অনেক কিছু লুকোনো তথ্য ওর কাছে লুকোনো আছে। আর ইউ শিওর? কি জানি,
তবে মনে হচ্ছে আমার ধারণাটা ঠিক হলেও হতে পারে। চল, বাড়ি গিয়ে দুটো পেগ না নিতে পারলে আমার মস্তিষ্কে জট ছাড়বে না। তখনও ভালো করে ভোর হয়নি। এখন আর বাজকাই চিৎকারে ফোনটা বাজে না। ল্যান্ডলাইনও সুরেলা গলায় বাড়ির লোককে ফোনের জানান দেয়। যদিও নীলের বাড়িতে গ্র্যান্ড লাইনটা এখনও সমহিমায় রয়েছে, তবে ফোন আসার কাজ কিছুটা চলে, কিন্তু আউটগোয়িং টোটালি বন্ধ। আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। মামু ইজ ডেড। হোয়াট? ডেড মানে? ডেড মানে ডেড, বাট হাউ হি ইজ ডেড সেটা আমার জানা নেই। পুলিশই বলতে পারবে। তুমি বলতে পারছো না? হোয়াট ডু ইউ মিন? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি বলতে চাইছিলাম, হাউ ডু ইউ গেস? এতটা কনফার্ম হচ্ছ কি করে যে তোমার মামু মারা গেছে? কনফার্ম হওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয়েছে তাই বললাম। বাড়ির আর কে কে জানেন? ঠিক জানি না। ওকে, তুমি এখনই পুলিশে খবর দাও। কাউকে কোনো কিছুতে হাত দিতে দেবে না। আমি আধা ঘন্টার মধ্যে এসে পড়ছি। আরও একবার মনে করিয়ে দিই, শোনো, বাড়ির ভেতরে বা বাইরে কাউকেই বডি জুতো দেবে না। এমনকি ঘরের যে কোনো জিনিস কেউ যেন নাড়াচাড়া না করে। ও হ্যাঁ, তোমার মামু তো একাই শুতেন। হ্যাঁ আঙ্কেল। ঠিক আছে, তোমার প্রথম কাজ লোকাল থানায় একটা ফোন করা। অ্যাট দ্যাট সেম টাইম মামুর ঘরের দরজায় একটা লক করে দেওয়া। দরজা খুলবে পুলিশ এসে। আধ ঘন্টা আগেই নীল আর দীপু চলে এলো। ততক্ষণে পুলিশও এসে গেছে। সাব ইন্সপেক্টর সিরাজ হোসেন, সঙ্গে দুজন কনস্টেবল আর একজন পুলিশ ফটোগ্রাফারও ছিলেন। সিরাজ হোসেনের সঙ্গে নীলের কোনো আলাপ পরিচয় ছিল না। সিরাজ একটু ঔদ্ধত্য ভঙ্গিতে বললেন, লাশটা কোন ঘরে আছে? সামনের ওই ঘরটায়। চাবি দেওয়া কেন? আমি ওকে চাবি দিতে বলেছিলাম। ওয়াই? ডেড বডিটা ওপেন থাকাটা ঠিক নয়। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হয়তো অতি উৎসাহিত হয়ে হাত দিয়ে জিনিসপত্র ঘাটাঘাটি করলে অনেক দরকারি জিনিস হাতছাড়া হয়ে যায়। সেটা কি? আই সি। আপনি কে জানতে পারি কি? নীল নীরবে ওর আইডিটা খুলে দেখালো। ভুরু কুচকালো সিরাজ হোসেন। প্রাইভেট ইনভেস্টিগেটর, কিন্তু কেসটা তো এখন থানার আন্ডারে। না, তা হয়নি। ঠিক আছে, ঘরটা খুলে দিতে বলুন। নীল চোখের ইশারা করতেই বিতান ঘরের দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। সিরাজ তার দলবল নিয়ে ভেতরে ঢুকে গেলেন। নীল গিয়ে ভেতরে ঢুকতেই সিরাজ বললেন, আমার ইনভেস্টিগেশনের সময় আমি কিন্তু বাইরের লোককে অ্যালাউ করব না। মিস্টার ব্যানার্জি, ইউ মে বি এ প্রাইভেট ইনভেস্টিগেটর, বাট মাইন্ড ইট, ইউ আর প্রাইভেট, নট সরকারি সামওয়ান। বাট মিস্টার, সরি, আই ডোন্ট নো ইউর নেম। এনিওয়ে, আমি একেবারে উড়ো পাখি নই। বাড়ির মালকিন, মানে বাড়ির মৃতের স্ত্রীর প্রাইভেট ইনভেস্টিগেটর করার দায়িত্ব আমাকে দিয়েছেন, ন্যাচারালি। খুবই আনন্দের কথা, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, গল্পের বইয়ের গোয়েন্দারা গল্পের পাতায় থাকলেই ভালো হয়, কিন্তু এটা বাস্তব, রূঢ় বাস্তব। আর ইনভেস্টিগেশনটা অত্যন্ত সায়েন্টিফিক একটা ব্যাপার। এর জন্য আমাদের ট্রেনিং নিতে হয়। প্লিজ আমার কাজে বাধা দেবেন না। বলেই একজন কনস্টেবলকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বলে আরেকজনকে নিয়ে ফটোগ্রাফার সহ ভেতরে চলে গেলেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পর্বটি ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।